ডিভোর্স পেপারের সামনে আর কলম হাতে নিয়ে একবার তার স্বামী নীরবের দিকে তাকায় তন্নি। নীরব যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তন্নি স্বাক্ষর করবে পেপারে। তন্নি মেকি হাসে এতটাই অস্বাস্থ্যকর হয়ে গেছে যে তার থেকে মুক্তি পেতে অস্থির হয়ে আছে। আর কিছু ভাবলো না সে, আর কারোর দিকে তাকালো না। নিজের চোখের পানি মুছে কলমটা শক্ত হাতে ধরলো। হাত কাঁপছে, তার বুকটা ভার হয়ে গেছে। মাথাটা দুপাশে ঝাঁকিয়ে ডিভোর্স পেপারের কাছে নিয়ে স্বাক্ষর করে দিল। অবশেষে বিচ্ছেদ ঘটে গেল তাদের। তন্নির চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। নীরব খুশিতে উঠে দাঁড়ালো, তার মুখে যেন বিজয়ের হাসি। তন্নি অবাক হলো, একটা সময় এই ছেলেটা পাগলামোতেই তন্নির পরিবার রাজি হয় তন্নির সাথে ওর বিয়ে দিতে। আজ সেই ছেলেটাই তন্নির থেকে মুক্তি পেয়ে কতটা খুশি। তন্নি উঠে দাঁড়ালো। তন্নির বাবা তুষারের দিকে তাকিয়ে বলে, বাবা চলো যাওয়া যাক। তুষার নিজের মেয়ের দিকে তখনও তাকিয়ে আছে। মেয়েটার কত কষ্ট হচ্ছে তা সে বাবা হয়ে অনুভব করতে পারছে। 2 বছরের সম্পর্কের মধ্যে নীরব 4 বছরের সংসার ভেঙে দিল। তুষার তন্নির হাতটা শক্ত করে ধরল, নীরবের দিকে এগিয়ে গিয়ে বলল, আজকে যেই মেয়ের জন্য আমার মেয়েকে ঠকাইছো, একদিন সেই মেয়ে তোমাকে কাঁদাবে। তুষারের কথায় নীরব উচ্চ স্বরে হেসে উঠল। তুষার কপাল কুঁচকে ফেলে। নীরব হাসি থামিয়ে বলে, তাই নাকি শ্বশুরমশাই? তন্নি ঘৃণায় নাক ছিটকায়। তুষার রাগী গলায় নীরবের দিকে আঙ্গুল তুলে বলে, বেয়াদব ছেলে, একদিন তুমি এসে আমার মেয়ের পায়ে ধরবা, যেন সে তোমার জীবনে আবার ফিরে আসে। তুষার আর দাঁড়ায় না, তন্নিকে নিয়ে চলে যেতে শুরু করে। নীরব সেখান থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, আপনার ওই সেকেন্ড হ্যান্ড মেয়ের কাছে নীরব কখনো যাবে না। এই কথা কানে যেতেই তন্নির ইচ্ছে করে মরে যেতে। তুষার আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে তন্নিকে নিয়ে চলে আসে। তন্নি চলে যেতেই নীরব ফোন বের করে নিজের গার্লফ্রেন্ড বৃষ্টিকে কল দেয়। 2-3 বার রিং হবার পর কল রিসিভ করে বৃষ্টি। হ্যালো। বৃষ্টির গলা শুনে বাঁ পাশের বুকে হাত দিয়ে নীরব বলে, হাই কলিজা, ঠান্ডা হয়ে গেল। নীরবের কথায় বৃষ্টি হালকা হেসে বলে, কি বলবে বলো। নীরব বলল, বলতে তো অনেক কিছু ইচ্ছা করে মেরি জান, কিন্তু এখন আপাতত বলতে চাইছি যে তোমার পরিবারের কাছে আমার পরিবার কালকে আসবে। বৃষ্টি খুশি হয়ে বলে, সত্যি? নীরব বলল। বৃষ্টি উৎসুক হয়ে বলল, তার মানে তোমার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। বৃষ্টি খুশিতে ফোনের ওপাশে লাফিয়ে উঠল। এটা বুঝতে পেরে নীরব হাসলো। বৃষ্টি নিজেকে সামলে বলে, অপেক্ষা থাকবো কাল, বাই। নীরব বাই বলে কেটে দিল কল। অবশেষে তার ভালোবাসা পূর্ণতা পাবে। নীরবের মা রুনা এসে নীরবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বৃষ্টি মেয়েটা অনেক ভালো, বেশ করেছিস এই তন্নি শাকচন্নিকে ডিভোর্স দিয়ে। তোর বাবা থাকলে আজ তিনি খুশি হতেন। মায়ের কথায় নীরব রুনাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তোমা। নীরবের বাবা অনেক আগেই মারা গেছে, শুধু তার মা বেঁচে আছে। নীরবের আর কোনো ভাই বোন নেই। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে তন্নি, তার পাশেই তার মা মিশমি তার দিকে তাকিয়ে আছে। তন্নি গম্ভীর গলায় বললে, কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন? মিশমি কান্না ভেজা গলায় বলে, দেখছি আমার ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে যে মায়ের কাছে থেকেও নিজের কষ্টগুলো লুকিয়ে রাখছে। চট করে চোখ বন্ধ করে নেয়। গলাটা কেমন যেন ধরে আসলো তার। ঠোঁট দুটো কাঁপছে। তনি নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। মিশমি কিছু না বলে তন্নিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। খাদুক না মেয়েটা, কাঁদলে মনটা হালকা হবে। তন্নি কিছুক্ষণ কান্না করে নিজেকে সামলে সোজা হয়ে আবার রান্নার দিকে মনোযোগ দেয়। মিশমি নিজের গলা ঝেড়ে বলে, মা নিজের জীবনটা আবার সাজা নতুন করে। তন্নি কাঁপা কাঁপা গলায় বলে, সাজাবো মা, একটু সময় দাও। মিশমি কিছু বলে না। তুষার তখন বসার ঘরে বসেছিল। মিশমি গিয়ে তার পাশে এসে বসে। তুষার মিশমির দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে সামলাতে পারবে তো? মিশমি আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, তন্নি সামলাতে পারবে। তুষার কিছু বলে না। মিশমির হাতটা শক্ত করে ধরে রাখে। তন্নির জীবনে এই ঘটনার জন্য তুষার নিজেকে দায়ী ভাবছে। খাবার টেবিলে বসে আছে তন্নি, তুষার আর মিশমি। তন্নি স্বাভাবিক আচরণ করছে। তন্নি মা বাবার দিকে তাকিয়ে বলে, কি হলো, খাচ্ছ না যে? তন্নির কথায় মিশমি তার দিকে তাকায়, মাথা নাড়িয়ে বোঝায় কিছু হয়নি। তন্নি বুঝতে পারে বিষয়টা। একটা দীর্ঘশ্বাস ফেলে তন্নির দুজনকেই বলতে থাকে, মা বাবা প্লিজ তোমরা স্বাভাবিক হও। তোমরা এমন বিহেভ করলে আমি স্বাভাবিক জীবনে ফিরবো কি করে? তোমরা এভাবে মন খারাপ করে থাকলে তোমাদের রেখে বারবার আমার ওই ঘটনা মনে হবে। আর যা ঘটে গেছে তা তো আর মন খারাপ করে ফিরিয়ে আনতে পারবো না। মিশমি আর তুষার দুজনেই ভাবে, সত্যিই তো যা ঘটে গেছে তা তো বদলানো যাবে না। তন্নিকে স্বাভাবিক রাখতে হলে তাদের স্বাভাবিক থাকতে হবে।
সকাল 11টা বাজে। তন্নির ফোনটা বেজে ওঠে। তন্নি রান্নাঘর থেকে ছুটে আসে, ফোন হাতে নিয়ে দেখে বড় বড় অক্ষরে নীরব লেখা। তন্নি চমকে যায়, শ্বাস ঘন হয়ে আসে, বুক ধড়ফড় করতে থাকে। ফোন রিং হতে হতে কল কেটে যায়। তন্নি ফোন ধরে না, আবার ফোনটা বেজে ওঠে। এবারও নীরব কল করেছে। তন্নি একটা বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে ঝাঁঝালো গলায় বলে, কি হয়েছে, কল দিচ্ছেন কেন? নীরব বিরক্তিকর হাসি দিয়ে বলে, ও হ্যালো, তোর মতো মেয়ের সাথে পিট করতে কল দিইনি। তন্নি বিরক্ত নিয়ে বলে, কি বলবে বলো। নীরব হেসে বলে, আজকে তো আমার আর বৃষ্টির বিয়ে, তাই ঠিক হবে। তন্নি মেকি হেসে বলে, ভালো তো, আচ্ছা রাখি, আমার কাজ আছে। তন্নি নীরবকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দেয়। বুকটা খুব যন্ত্রণা করছে। পাশে থাকা গ্লাসের পানিটা ঢকঢক করে শেষ করে ফেলে দম নেয় সে। ফোনটা অফ করে দিয়ে একটু স্বাভাবিক হয়ে বাহিরে যায়। বাহিরে আসতেই মিশমি জিজ্ঞেস করে, কি হয়েছে, এত দেরি করলি যে? তন্নি মাথা নাড়িয়ে কিছু না বলে আবার নিজের কাজে মন দেয় সে। নীরব কল দিয়েছে ব্যাপারটা লুকিয়ে গেল। মা বাবা জানতে পারলে শুধু শুধু চিন্তা করবে। তন্নি ভয়ে আছে, আবার যদি নীরব কল দেয় ও নিজেকে আর সামলাতে পারবে না। তাই আজ তুষার আসলে সে তার বাবাকে বলবে নতুন সিম কিনে আনতে। বিকেলের দিকে তুষার বাসায় আসে। আজ অফিস থেকে ছুটি নিয়ে চলে আসে। তখন বেলা 4টা বাজে। মিশমি হালকা খাবার বানিয়ে আনে বিকেলের জন্য। তুষার আর তন্নি বসে টিভি দেখছিল। টিভি দেখতে দেখতে তন্নি বলে, বাবা, আমাকে একটা নতুন সিম কিনে দিও। তুষার বলে, আচ্ছা। তন্নি আর কিছু বলে না, বাবার কাঁধে মাথা রেখে বসে আছে। তুষার কিছু বলে না, চেয়েছিল জিজ্ঞেস করতে নিজের জীবন নিয়ে কি চিন্তা করলো, কিন্তু করলো না সে। মনে মনে তন্নিকে আরো সময় দেওয়া উচিত ভাবলো। হঠাৎ তন্নি পড়ে যায় বসা থেকে। তুষার আর মিশমি আটকে ওঠে। তন্নি ফ্লোরে পড়ে যায়, তার হাত পা কুঁচকে আসতে থাকে। শ্বাস নিতে কষ্ট হয়। মিশমি দৌড়ে যায় পানি আনতে, আর তুষার তন্নিকে তুলে সোফায় শুইয়ে দেয়। অনেকক্ষণ পানি ঢালার পর তন্নি স্বাভাবিক হয়। তুষার চিন্তিত হয়ে বলে, তুই ঠিক আছিস তো? হঠাৎ এমন হলো কেন? তন্নি সোজা হয়ে বসে হালকা দম নেয়, তারপর বলতে থাকে, এটাই প্রথমবার না, এর আগেও অনেকবার হয়েছে এমন। প্রথম হয়েছিল এমন সেদিন, যেদিন নীরব আর বৃষ্টির প্রেমের বিষয়ে জেনেছিলাম। তুষার চিন্তিত গলায় বলে, ডাক্তার দেখাসনি? তন্নি না করলো। তুষার চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে জানালো কাল হসপিটালে ডাক্তার দেখাতে যাবে। ডাক্তারের চেম্বারে বসে আছে তন্নি আর তুষার। ডাক্তার মাথায় হাত রেখে চিন্তা করছে এমনটা ওর সাথে কেন হয়। তুষার গলা ঝেড়ে জিজ্ঞেস করে, ডক্টর, আমার মেয়ে কি সিরিয়াস কিছু হয়েছে? ডাক্তার মাথা সোজা করে তুষার সাহেবের দিকে তাকিয়ে বলে, এটা শ্বাসকষ্ট তো নয়, অস্বাভাবিক কিছু হলে ওর এই রোগটা ভাসে। তুষার সাহেব চিন্তিত গলায় বলেন, তাহলে? ডাক্তার বলেন, আচ্ছা, আমি কিছু ওষুধ দিচ্ছি, এগুলো খাওয়াবেন, আশা করি ভালো হয়ে যাবে। তুষার সাহেব কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। ডাক্তারের কাছ থেকে ঔষধ প্রেসক্রাইব করে সেখান থেকে তন্নিকে নিয়ে চলে গেলেন তুষার সাহেব। নীরব আর বৃষ্টি বিয়ে ঠিক হয়ে গেছে। আর 2 দিন পর ওদের বিয়ে। নীরব খুবই ব্যস্ত ব্যবস্থা করে নিয়ে, তার উপর একটু পরপর সবকিছু ছবি তুলে তন্নিকে পাঠাচ্ছে। নীরবের এই কাজটা করতে দারুণ লাগছে। সে যেন এই কাজটা একটা পৈশাচিক আনন্দ পায়। রুনা বেগম ফোনে বৃষ্টির সাথে কথা বলছিলেন। মেয়েটা তার দারুণ লেগেছে। কি সুন্দর মিষ্টি করে কথা বলে, আর দেখতে তন্নি থেকে ভয়াবহ সুন্দরী। নীরব কাজের সূত্রে রুনা বেগমের সামনে দিয়ে যাচ্ছিল। ছেলেকে দেখে রুনা বেগম নিজের কাছে ডাকেন। নীরব কাছে এসে বলল, কিছু বলবে মা? রুনা বেগম বললেন, আমার সোনা বাবা, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। নীরব বলল, ও মা, তাই? কেন গো মা? রুনা বেগম বললেন, এই যে এমন একটা লক্ষ্মী বৌমা এনে দিচ্ছিস। মায়ের কথায় নীরব ঠোঁট মেলিয়ে হাসল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, খুব পছন্দ হয়েছে বুঝি? রুনা বেগম হেসে বলল, অনেক। আবার রুনা বেগম মুখ কালো করে বললেন, একজন এসেছিল, বাজে চেহারা, তার উপর শ্যামলা। নীরব বলল, ভুলটা শুধরে নিয়েছে তো। রুনা বেগম বললেন, হ্যাঁ, এটা আর একটা ভালো কাজ করেছিস। নীরব হাসলো। তারপর কাজের কথা বলে সেখান থেকে চলে গেল। বৃষ্টি আর তার বাবা বাবুল সাহেব আর মা তরি বেগম বসে আছেন তন্নিদের বাড়িতে। বুঝতে পারছেন না তো ওরা এখানে কেন। তন্নি আর বৃষ্টি একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। তুষার সাহেব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কেন? বৃষ্টি উঠে বলে, আরে আঙ্কেল, আমার বিয়ের কার্ড দিতে আসছি। তুষার সাহেব বিরক্ত হয়ে বলে, আমি কথাটা তোমাকে জিজ্ঞেস করিনি। বৃষ্টি কিছু বলে না আর। বসার ঘরে বাবার রাগী গলা শুনে তন্নি ছুটে বেরিয়ে আসে সেখানে। বসার ঘরে এসে বৃষ্টিকে দেখে অবাক হয়ে যায়। তুই এখানে?
ব্যাস, বৃষ্টি যেন এতক্ষণ এই মুহূর্তের অপেক্ষায় ছিল। উঠে গিয়ে তন্নিকে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস তন্নি, নীরবকে আমার জন্য ছেড়ে দেওয়ার জন্য। তন্নি বিরক্ত হয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে। তুই এখানে কেন এসেছিস? বৃষ্টি গা ঝাড়ানো হাসি দিয়ে বলে, তোকে দাওয়াত দিতে। তুই কিন্তু অবশ্যই আসবি। তন্নি বুঝতে পারে বৃষ্টি তাকে কষ্ট দিতে এগুলো বলছে, কিন্তু তন্নি ওদের সামনে নিজেকে দুর্বল করবে না। তন্নি মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করব আসতে। বৃষ্টির মুখটা কালো হয়ে যায়। সে তন্নির চেহারাটা শুকনো দেখতে চেয়েছিল, চোখে পানিতে টলমল করছে, কিন্তু হলো তো উল্টো। তবে সে বৃষ্টিও থেমে থাকার মেয়ে না। সে তার হাতে পড়ে থাকা একজোড়া বালা দেখিয়ে বলে, এগুলো নাও, আমাকে শাশুড়ি মা পরিয়েছে। বালাগুলোর দিকে তাকিয়ে দেখে এগুলো তার বালা ছিল, এখন এগুলো অন্যের হাতে। তন্নি তাচ্ছিল্য হেসে বলে, সেকেন্ড হ্যান্ড জিনিস। বৃষ্টি কপাল কুঁচকে বলে, হোয়াট? তন্নি হালকা হেসে বলে, খেয়ে যাবি তো? বৃষ্টি কিছু বলতে নিবে, তন্নি তাকে পাত্তা না দিয়ে মিশমি জাহানের দিকে তাকিয়ে বলে, মা, ওদের নাস্তা দাও। মিশমি জাহান রান্নাঘরে চলে যায়। তন্নি জেদ নিয়ে সেখানেই বসে থাকে। বুকটা কষ্টে ফিরে যাচ্ছে, তবু সে উঠবে না সেখান থেকে চলে গেলে সবাই থেকে দুর্বল ভাববে, কিন্তু সে তো দুর্বল নয়। অন্ধকার রুমে বসে আছে তন্নি, চোখ দুটো ফুলে গেছে কান্না করে। তুষার সাহেব আর মিশমি জাহান কেউ আসেনি ডাকতে, তবে তারা বাহিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে দুজনে তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে দেখে তন্নি আবার অসুস্থ হয়ে গেছে। মিশমি জাহান দৌড়ে গিয়ে পানি এনে তন্নির মাথায় ঢালতে থাকে। বেশ অনেকটা সময় নিয়ে সে ঠিক হয়। তন্নিকে তুলে বিছানায় শুয়ে দেয় তুষার সাহেব। অল্প খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয় তাকে। কিছুটা স্বাভাবিক হওয়ার পর তন্নি তার বাবার হাত ধরে বলে, বাবা, একটা রিকোয়েস্ট করব। তুষার সাহেব মেয়ের হাতের উপর হাত রেখে বলে, কি বলবি বল। তন্নি সোজা হয়ে বসে বলতে থাকে, আমি কাজ করতে চাই। এই ট্রমা থেকে আমাকে কাজেই মুক্তি দিতে পারবে। তুষার সাহেব এতে বাধা দেয় না। মেয়ে নিজে কিছু করতে চায়, করুক না। মেয়েকে আশ্বাস দিয়ে ঘুমাতে বলে, কপালে চুমু দিয়ে বলে চলে যায়। সকাল 7টা বাজে। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে আছে রাত চৌধুরী। একটু দূরে টেবিলে রাখা আছে একটা ল্যাপটপ। সে তার ম্যানেজারের সাথে কথা বলছে অডিও কলে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ভীষণ রেগে গেছে। রাগী গলায় সে তার ম্যানেজারকে বলে, ওকে বের করে দাও আর বিজ্ঞাপন দিয়ে দাও যে রাত ফ্যাশন ডিজাইনে নতুন পিয়ে লাগবে। ম্যানেজার সজীব ভয় ভয় গলায় অপর পাশ থেকে বলল, জি স্যার। কল কেটে দিল। প্রায় অনেকক্ষণ শাওয়ার নিয়ে রুমে আসে ল্যাপটপ হাতে নিয়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:40 বাজে। জলদি রেডি হয়ে নিচে আসে রাত। নিচে এসে দেখে তার 3 বছরের মেয়ে রাইসা বসে আছে ডাইনিং এ। রাত মিষ্টি হেসে ডাইনিং এ গিয়ে বসে পড়ে। রাইদা বাবাকে দেখে এক লাফে তার কোলে। রাত জড়িয়ে ধরে বলে, আমার প্রিন্সেস কখন আসলো? রাইদা বাবার গলা জড়িয়ে ধরে বলে, রাদের বোন রাধিকা খাবার প্লেটে করে রাদের সামনে দিল। রাত নিজেও খেলো, রাইদাকেও খাওয়াতে লাগলো। খাওয়ার মাঝে রাধিকা বলল, ভাই, তোর রায়দার জন্য হলেও একটা বিয়ে করা উচিত। রাত বিরক্ত হয়ে বলে, দেখো, এই সকল বিষয় আমি তোদের আগেও বলেছি, এখনো বলছি, আমি আর কোনো বিয়ে করব না। রাধিকা আর কিছু বলে না, কিছু বলেও লাভ নেই। রাত একবার যা বলে দিয়েছে সেটাই। রাত খাবার খেয়ে রাইদাকে নিয়ে চলে যায়। রাতের আপন বলতে তার ছোট বোন রাধিকার মেয়ে রাইদাই আছে। তন্নি বিভিন্ন বিজ্ঞাপন দেখছে অনলাইনে, কিন্তু কোনো পোস্ট তার ভালো লাগছে না। হঠাৎ একটা বিজ্ঞাপন তার চোখ যায়। সে কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে, বিয়ে পর। তন্নি সেখানেই সিভি লিখে দিল, কিন্তু যখন সে রিলেশনশিপ স্ট্যাটাস লিখতে গেল তখন তাকে ভাবালো সিঙ্গেল নাকি সে ডিভোর্সই দেবে। অবশেষে সব চিন্তা বাদ দিয়ে সে ডিভোর্সই দিল। অ্যাপ্লিকেশন করা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারপর মায়ের কাছে যায় সে। বাবা চলে গেছে কাজে। তন্নি গিয়ে দেখে মিশমি জাহান বিরিয়ানি রান্না করছে। তন্নি গিয়ে জিজ্ঞেস করে, কি করছো মা? মিশমি জাহান হেসে বলে, তোর জন্য বিরিয়ানি রান্না করেছি। তন্নি খুশি হয়ে যায়। বিরিয়ানি তার ভীষণ প্রিয়। মেয়েটাকে হাসি খুশি দেখে মিশমি জাহানের মনটা জড়িয়ে যায়। সত্যি বাবা মা বড়ই অদ্ভুত একজন। সন্তানের খুশিতে হাসে, সন্তানের দুঃখে কাঁদে। মিশমি জাহান নিজের কাজে মন দেয়। রাত অফিসে নিজের রুমে বসে আছে, পুরো শরীর ঘেমে একাকার। মাত্র নতুন কন্ট্রাক্টের ডিজাইনগুলো কালেক্ট করতে এসেছে ডিজাইনার থেকে। এসিতে বসে সে ডিজাইনগুলো দেখতে থাকে। আর তার পাশে সোফায় বসে আছে রাইদা, খেলছে। অফিসে রাত রাইদাকে নিয়ে আসে, কারণ রাধিকা সারাদিন কলেজে থাকে। রাইদা তার পাপার দিকে তাকিয়ে বলে, বাবা, নূর আঙ্কেল কোথায়? রাদের মনে পড়ে গেল নূরের কথা, তার বেইমানি কথা, যে কিনা তার সকল ডিজাইন চুরি করে অন্য কোম্পানিকে দিচ্ছিল, তাই তাকে বের করে দিয়েছে। আর আজকে ম্যানেজার সজীব একটু আগে তার কাছ থেকে ছুটি নিয়ে গেছে, কারণ তার বউকে ডাক্তার দেখাবে।
কি হলো পাপ্পাই, বলো। রায়দার কথা ভাবনা থেকে বের হয়ে আসলো। রাত হেসে মেয়েকে কোলে নিয়ে বলল, সে তো চলে গেছে, আর আসবে না। ব্যাস, রায়দার কান্না শুরু হয়ে গেল। কেন তার নূর আঙ্কেল তাকে ছেড়ে চলে গেছে। রাত ব্যস্ত হয়ে পড়ে মেয়ের কান্না থামাতে। বেইমানরা সবসময় অতিরিক্ত মায়া লাগিয়ে বেইমানি করে। অজান্তেই রাতের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ফ্যানের নিচে বসে আছে নীরব। সারা শরীর ঘেমে গেছে তার। আজ তার আর বৃষ্টির বিয়ে। ফ্যানের নিচে এসে বসতেই রুনা বেগম এসে তাড়া দেয় গোসলে যেতে। একটু পরে বের হতে হবে বরযাত্রী। নীরবও বাধ্য ছেলের মতো চলে যায় গোসলে। গোসল করে এসে শেরওয়ানি পরে নিচে নেমে আসে। রুনা বেগম ছেলেকে দেখে চোখের নিচ থেকে কাজল নিয়ে নীরবের কানের নিচে লাগিয়ে দেয়। কারণ নজর না লাগুক। নীরব হেসে বলে, তোমার বৌমার নজর লেগে যাবে। রুনা বেগম ছেলের গালে হালকা থাপ্পড় দিয়ে বলেন, মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে। নীরব জোরে হেসে দেয়, তার সাথে রুনা বেগমও। অতঃপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে নীরবরা বৃষ্টিকে আনতে। তন্নি নিজের ফোনটা অনেক সাহস নিয়ে অন করে। ফোন অন হতেই অনেকগুলো নোটিফিকেশন আসে, সবগুলো নীরবের মেসেজের। তন্নি সিন না করেই ডিলিট করে দেয়, এমনকি আইডিটাও নষ্ট করে দেয়। মিশমি নিজের ঘরে বসেছিলেন, তখন তন্নি মন খারাপ করে তার ঘরে ঢুকে। মিশমি চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে, মন খারাপ তোর? তন্নি বলে, আরে মন খারাপ না তো, টেনশন হচ্ছে। কয়েকটা জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছি, কিন্তু তারা যদি আমাকে না ডাকে। মিশমি মেয়ের কথা শুনে হাসেন। মেয়ের গাল দুটো টেনে বলেন, তুই সেই ছোট্ট তন্নিই রয়ে গেলি। তন্নি রাগ দেখিয়ে বলে, তোমারও আমার গাল ধরে টানার অভ্যাস গেল না। তারপর দুজনেই একসাথে হেসে দিল। মিশমি ভাবনায় মগ্ন হয়ে বললেন, তোর মনে আছে ছোটবেলায় এক্সামের আগে সারাটা রাত আমাকে জ্বালাতি, একটু পর পর উঠে বলতি, মা আমার এক্সাম ভালো হবে তো, কমন পড়বে তো, আরো কত প্রশ্ন। এটুকু বলে মিশমি হাসলেন। তন্নিও সাথে হেসে উঠল। তো আমি কি করব, প্রচুর চিন্তা হতো। দুই মা মেয়ে পুরনো স্মৃতির ডায়েরিতে পাতা উল্টাতে থাকে। পুরনো সব স্মৃতি মনে করে সব শেয়ার করে তন্নির মনটা ভালো লাগছে, নিজেকে সতেজ ও ফ্রেশ লাগছে। তন্নি মন খুলে একটা লম্বা শ্বাস নেয়, মনটা হালকা করতে। সত্যি তার এখন ভালো লাগছে। মাত্র অফিস থেকে ফিরল রাত। রাত এসে ফ্রেশ হতে চলে গেল, আর রায়দাকে রিধি ফ্রেশ করিয়ে নিতে যায়। রাত ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে। রায়দাকে রিধি খাইয়ে দিচ্ছে, আর রাত পাশে বসেই খাচ্ছে। রিধি বারবার রাতের দিকে তাকাচ্ছে, আর কিছু বলতেছেও বলতে পারছে না। রাত বিষয়টা বুঝতে পারে। সে রিধিকে খাবার পরে সব গুছিয়ে ওর রুমে আসতে বলে। রিধিও মাথা নাড়ায়। খাবার শেষে রাত রায়দাকে নিয়ে রিজের রুমে চলে যায়। রিধি সবকিছু গুছিয়ে রাদের কথা মতো তার রুমে যায়। রাদের রুমে গিয়ে দেখে রায়দা ঘুমিয়ে গেছে, তাই রিধিকে দেখে ভিতরে আসতে বলে। রিধি রাদের কথায় চুপচাপ ভিতরে ঢুকে সোফায় বসলো। তার পাশে রাত হাত ভাঁজ করে সোফায় বসে বলল, কি বলতে চাইছিলি বল। রিধি নিচের দিকে তাকিয়ে বলে, তুই কি আর আমার কথা শুনবি? থাক, বাদ দে। রাত একটা ধমক দিয়ে বলে, কি বলতে চাইছিলি বল। রিধি আমতা আমতা করে বলে, সেই তুই রাগই দেখাবি। রাত চোখ পাকিয়ে বলে, দেখাবো না, বল। রিধি বুকের মাঝে অনেকটা সাহস করে বলে, ভাই, তোকে এইভাবে দেখলে আমার কষ্ট হয়। সংসার নামক জিনিসটাই তোর এবার ঢোকা উচিত। বিয়ে করা দরকার তোর। কত একা থাকবি? রাত চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলে, দেখ, কোনো মেয়ে রায়দাকে মেনে নিবে না, কোনো মেয়ে চাইবে না এক বাচ্চার বাবার সাথে বিয়ে করতে। তারপর রিধি বলে, কিন্তু রায়দা তো তোর নিজের। রিধিকে থামিয়ে দিয়ে রাত বলে, এটা শুধু তুই আর আমি জানি, আর কেউ তো জানে না। রিধি বলে, তো কি হয়েছে জানাবো? রাত বলল, জানিয়েছিলি তো একজনকে, কি উত্তর পেয়েছিলি? রিধি বলল, সবাই এরকম না ভাই। রাত দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো ওকে চেষ্টা করে দেখ, যে এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। রাদের কথায় রিধি বলল, থ্যাঙ্কস সুযোগটা দেওয়ার জন্য। গুড নাইট, বাই। রাত হাত নাড়িয়ে গুড নাইট বলল। রিধি চলে যেতে দরজা লাগিয়ে ভাসতে লাগলো চোখের সামনে পুরনো কিছু স্মৃতি। চোখের সামনে 4টি লাশ। চোখ ঝাপসা হয়ে গেল রাদের। তার সাথে কেন এমন হলো? চোখ মুছে শুয়ে পড়ল বিছানা রায়দার পাশে। রায়দাকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল রাত। জীবনের হিসাব মেলাতে ব্যস্ত তন্নি। হাতে তার ফোন, যেখানে নীরবের ছবিটা ভেসে আছে। ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে আছে তন্নি। আনমনে বলতে থাকে, আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি, তোমাকে আমার করে পেতে চাইনি। তুমি তো এসে অনুভূতি জাগালে আমার মনে, সেখানে কিভাবে ভালোবাসতে হয় খুব আগলে নিজের করে নিলে, কিন্তু এখন সেই তুমি বিচ্ছেদের বিষাক্ত স্বাদ অনুভব করাচ্ছ। যদি বিচ্ছেদই করার ছিল, তাহলে কেন এত মায়ায় জড়ালে আমাকে?
কথাগুলো বলার সময় চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে ফোনের স্ক্রিনে পড়ল। আরো কিছুক্ষণ তাকায় ছবির দিকে, না আর পারছে না, কষ্ট হচ্ছে তার। ফোনটা সাইডে রেখে আকাশের দিকে তাকালো। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। ও আজ তো নীরব আর বৃষ্টির বাসর রাত, ভুলে গিয়েছিল তন্নি। অনেক কষ্টে হালকা হেসে হাত তুলে বলে, সুখে থাক তোরা। আমাকে যেভাবে ঠকালি তোরা না ঠকে যা সেভাবে। তন্নি আর দাঁড়ায় না বারান্দায়, উঠে রুমে চলে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। আর দেরি করে না, শুয়ে পড়ে সে। খুব ভালোভাবেই নীরব আর বৃষ্টির বিয়ে সম্পন্ন হয়েছে। নীরবের বাসায় ড্রয়িং রুমে বসে আছে বৃষ্টি। আশেপাশে বাসার মহিলারা বউ দেখতে এসেছে, কিন্তু অহংকারী বৃষ্টি কাউকে সালাম দেয় না। এতে মহিলারা খেপে গিয়ে বলে, যাই বলিস রুনা, আগের বউ হয়তো তোর এই বইয়ের মতো সুন্দরী ছিল না, কিন্তু আদব কায়দাটা এই বইয়ের থেকে 1000 গুণ ভালো ছিল। বৃষ্টি খেপে গেল। সে ভুলে গেল যে সে এইবারে নতুন বউ। মহিলাদের মুখের উপর দিয়ে বলে, বেয়াদব বউ দেখতে আসছেন কেন? বেরিয়ে যান এই বাসা থেকে। মহিলাদের মধ্যে একজন এসে বললেন, এত ভালো বউকে বিদায় করে এই বেয়াদব আনলি তো কখনো আসবো না আমরা আর। রুনা, রুনা বৃষ্টির আচরণে খুবই অসন্তুষ্ট হন। মহিলাদের আটকানোর জন্য বলেন, আপা আপনারা বসেন, যাবেন না। কিন্তু কেউ রুনার কথা শুনেন না। মহিলারা চলে যেতেই রুনা খেপে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি সেদিকে পাত্তা না দিয়ে সোজা চলে যায় নীরবের রুমে। রুনা খুবই কষ্ট পান বৃষ্টির এমন আচরণে। এখন এসে তার মনে হচ্ছে সে ভুল করেছে, কিন্তু সে নিজের ভুল স্বীকার করতে রাজি নন। নিজে নিজেই বলতে থাকে, আমি কোনো ভুল করিনি, নতুন এসেছো তো তাই হয়তো বুঝতে পারিনি এমন আচরণ করে ফেলেছে। ঘোমটা দিয়ে বসে আছে বৃষ্টি। নীরব রুমে ঢুকে এসে বৃষ্টির পাশে বসে। বৃষ্টি নিজেই নিজের ঘোমটা সরিয়ে বলতে থাকে, তোমার মায়ের বন্ধুরা এত খারাপ, আমাকে এতগুলো কথা শুনিয়ে গেছে। তারপর নীরবকে সব খুলে বলে। সবটা শুনে নীরব বলে, তোমার ওইখানে উত্তর দেওয়া উচিত হয়নি। নীরবের কথা শুনে বৃষ্টি রেগে বলে, মানে কি? আমাকে কি মনে করেছো? ওরা এতগুলো কথা বললো, কিচ্ছু না, আর আমি একটা উত্তর দেওয়াতেই আমার ভুল হয়ে গেছে। বৃষ্টি অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। নীরব ফুস করে একটা শ্বাস ছেড়ে বৃষ্টিকে নিজের দিকে ফিরিয়ে সরি বলে। কিছুক্ষণ রাগ করে থাকলেও একসময় নীরবের পাগলামোতে রাগ কমে যায়। আগে তন্নি এভাবে রাগ ভাঙাতো, আর এখন তার ভাঙাতে হচ্ছে। মনের অজান্তেই নীরব দীর্ঘশ্বাস ছাড়ে। বৃষ্টি নীরবের কানের কাছে এসে বলে, তোমাকে লাগবে। বৃষ্টির কথায় নীরব বৃষ্টিকে অনেক কাছে নেয়। গভীরভাবে স্পর্শ করতে থাকে সে বৃষ্টিকে। আজ তাদের আনন্দের দিন। বিশেষ বৃষ্টি যেন খুবই খুশি, আর আনন্দে আকাশে উঠতে ইচ্ছে করছে। সে তার পছন্দের মানুষটাকে ছিনিয়ে নিজের করতে পেরেছে। নীরবের প্রতিটা স্পর্শে সেও সাড়া দিতে থাকে। তন্নি রেডি হচ্ছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। রাত ফ্যাশন ডিজাইন কোম্পানিতে তাকে ডাকা হয়েছে। তন্নি রেডি হয়ে তার বাবার রুমে যায়। তুষার সাহেব নিজের রুমে বসে সকালের খবরের কাগজ পড়ছিল। তখন তন্নি এসে দরজায় নাড়া দিয়ে বলে, বাবা আসবো? তুষার সাহেব নিজের মেয়েকে দেখে খবরের কাগজটা ভাঁজ করে পাশে রেখে বলেন, আয় মা। তন্নি এসে তার বাবার পাশে বসলো। তুষার সাহেব নিজের মেয়েকে একবার দেখলেন। অনেকদিন পর যেন সে তার মেয়েকে স্বাভাবিক দেখছে। খুশিতে দেখে চোখে পানি চলে আসে। তন্নি তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করো। তুষার সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, টেনশন হচ্ছে? তন্নি মাথা নাড়িয়ে বলে, একটু একটু। তুষার সাহেব হালকা হাসলেন। থিতুনি টেনে বললেন, চিন্তা করিস না, চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তন্নি তার বাবার দিকে তাকিয়ে হাসলো। তখন পায়েসের ছোট প্লেট হাতে নিয়ে তাড়াহুড়া করে রুমে ঢুকলেন মিশমি। প্লেটের পায়েসটা ঠান্ডা করতে করতে 1 চামচ তন্নির মুখের সামনে ধরে বলেন, হ্যাঁ কর। তন্নি হা করলো তার মায়ের কথায়। এভাবে হাফ প্লেট পায়েস শেষ করে তন্নি তার বাবা মার কাছ থেকে বিদায় নিল। 11:40 বাজে। তন্নি রাত ফ্যাশন ডিজাইন কোম্পানিতে সামনে দাঁড়িয়ে আছে। 12টা ইন্টারভিউ শুরু। তন্নি নিজের বুকে ফু দিয়ে ভিতরে ঢুকে বুকে হাত দিয়ে দেখে বুক ধুকপুক করছে। ওয়েটিং রুমে বসে আছে তন্নি। মাত্র 2 জনকে ভিতরে ডাকা হয়েছে। এখানে আরো কয়েকজন আছে, ইন্টারভিউ দিতে এসেছে। তন্নি আশেপাশে তাকাচ্ছে আর শুকনো ঢোক গিলছে। জীবনের প্রথম ইন্টারভিউ। নিজে নিজে বিড়বিড় করে বলে, আল্লাহ চাকরিটা যেন হয়ে যায়। এর মাঝে তন্নির ডাক পড়ে। তন্নি জাহান কে? তন্নি দাঁড়িয়ে বলল, আমি। তন্নিকে ভেতরে যেতে বলে। তন্নির মুখটা সাথে সাথে শুকিয়ে এতটুকু হয়ে গেল। বাইরে থেকে বোঝা যাচ্ছে সে কতটা নার্ভাস। তন্নি দরজা নক করে বলে, মে আই কাম স্যার? রাত তন্নির ফাইলের দিকে তাকিয়ে বলে, ইয়েস কাম ইন। তন্নি নিজেকে স্বাভাবিক করতে 2-3 বার লম্বা শ্বাস নিয়ে ভিতরে ঢোকে। রাত ইশারায় বসতে বলে। তখন সে ফাইলের দিকে তাকিয়ে আছে। তন্নি ভদ্র মেয়ের মতো বসে যায়। রাত এবার তন্নির দিকে তাকিয়ে বলে, তো মিস তন্নি,
পুরো কথা না বলেই থেমে যায় রাত। মেয়েটা যে প্রচন্ড নার্ভাস হয়ে আছে তা দেখে বোঝা যাচ্ছে। নার্ভাস থাকা কালীন যে কোনো মেয়েকে এতটা কিউট লাগে তা রাত তাকিয়ে না দেখলে জানতোই না। রাত দুপাশে নিজের মাথা ঝাঁকিয়ে স্বাভাবিক হয়ে বসে বলে, আপনি কি নার্ভাস ফিল করছেন মিস তন্নি? তন্নি চোখ তুলে তাকায় রাতের দিকে, হালকা হেসে বলে, না স্যার, আমি ঠিক আছি। রাত ভ্রু কুচকে বলল, আর ইউ শিওর? তন্নি বলল, ইয়াস স্যার। এরপর রাত বলল, ওকে, নার্ভাস হবেন না, এটা জাস্ট কিছু ইজি কথা বলবো, আপনার মতামত জানবো সেই বিষয়ে। তন্নি হালকা সাহস পেয়ে বলল, ওকে। রাত বলল, তাহলে আমরা শুরু করি। তন্নি মাথা নাড়িয়ে সায় দিল। তন্নিকে ডিজাইনের বিষয়ে কিছু প্রশ্ন করা হলো, সে সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দিল। রাত মুগ্ধ হলো তন্নির প্রতিটা উত্তর শুনে। রাত বলল, আপনি বাইরে গিয়ে বসুন, আপনাকে আবার ডাকা হতে পারে। তন্নি মাথা নাড়িয়ে বলল, ওকে স্যার। তন্নি বাইরে চলে গেল। সে চলে যাওয়ার সময় তন্নির দিকে একধানে তাকিয়ে থাকে রাত, আর মনে মনে বলে, আর কেউ যেন আপনার থেকে ভালো পারফর্ম করতে না পারে। প্রতিদিন সকালে চা খাওয়ার অভ্যাস রুনার। এতদিন সকালে তন্নি চা করে দিত। তন্নি চলে যাওয়ার পর চা খাওয়া হয়ে ওঠেনি তার আর। আজ সে ভীষণ খুশি, ঘরের নতুন বউ এসেছে, আজ সে চা খেতে পারবে। রুনা খুশি মনে বসার ঘরে গেলেন। বসার ঘরে গিয়ে দেখলেন বৃষ্টি পায়ের উপর পা তুলে বসে টিভি দেখছে। রুনাকে দেখে সেই একই ভঙ্গিতে বসে আছে সে। রুনা হালকা হেসে তার পাশে গিয়ে বসলেন। মুচকি হেসে মধু সুরে বললেন, বৃষ্টি মা, বৃষ্টি সেই একই ভঙ্গিতে বসে টিভির দিকে তাকিয়ে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলেন। এই কথায় খারাপ লাগে রুনার। সব খারাপ লাগা ছেড়ে দিয়ে আবার মুখে হাসি ফুটিয়ে বলেন, আমাকে এক কাপ চা করে দিবে? বৃষ্টি বিরক্ত হয়ে বলে, উফ মা, আপনি এতটা অচল হয়ে যাননি যে এক কাপ চা নিজে করে খেতে পারবেন না? আমিও ওসব চাটা বানাতে পারবো না, আপনি বানিয়ে নিন। রুনা অপমানিত বোধ হলো তার সাথে। তন্নির প্রতি করা কাজের জন্য অপরাধ বোধ, তবে অপরাধ বোধটাকে মেনে নিতে নারাজ তিনি। তার মতে সে কোনো ভুল করেনি। নিজের ছেলে সুখ চেয়েছে আর তার ছেলে বৃষ্টির সাথে সুখে আছে। রুনা চুপচাপ উঠে সেখান থেকে নিজের রুমে চলে গেলেন। নীরব রুম থেকে বের হয়ে বসার ঘরে এসে দেখে বৃষ্টি কাজ করছে আর চোখের পানি মুছছে। নীরব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, কাঁদছো কেন? বৃষ্টি নাক টেনে বলে, আমি কাজ করে ক্লান্ত লাগায় একটু টিভি দেখছিলাম, তখন মা এসে আমাকে বললেন আমি নাকি জমিদারি করছি, এখানে এমন জমিদারি চলবে না। নীরব রেগে গিয়ে বলে, কি মা এই কথা বলছো? বৃষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নীরব আরো রেগে বলে, দাঁড়াও, আমি জিজ্ঞাসা করছি। বৃষ্টি বাধা দিয়ে বলে, না, পরে তুমি চলে যাওয়ার পর মা আবার আমাকে কথা শোনাবে। নীরব আর কিছু বলে না। বৃষ্টির কপালে চুমু দিয়ে রুনার সাথে দেখা না করে চলে যায় সে। এদিকে রুনা ছেলের জন্য অপেক্ষা করছে, কিন্তু 11টা বেজে যাওয়ার পরও যখন আসলো না, বাহিরে বের হন তিনি। বৃষ্টিকে জিজ্ঞেস করলো, নীরব চলে গেছে কি? বৃষ্টি বলল, হ্যাঁ। রুনা মন খারাপ করে চলে গেলেন। রুনা নিজের রুমে চলে যেতেই বৃষ্টি বাঁকা হেসে বলে, এই সংসারটা আমার মুঠে আনবো। তন্নি বসে আছে রাদের সামনে। একটু আগে আবার ডাকা হয়েছে তাকে। রাত নিজের গলা ঝেড়ে তন্নির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, স্যালারি কত নিতে চান? তন্নি ভ্যাবাচাকা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। রাত হালকা হেসে বলে, 40,000 দিলে হবে? তন্নি চমকে বলে, স্যার, আমার চাকরিটা কি হয়ে গেছে? তন্নির এমন বোকা প্রশ্নে রাত উচ্চস্বরে হেসে দিয়ে বলল, হ্যাঁ। তন্নি খুশি হয়ে বলল, থ্যাংক ইউ স্যার, অনেক। রাত হাসে। তন্নিকে মনে ধরে গেছে তার। শ্যামলা বর্ণের গোল গোল চেহারা, মায়াবী চাপ চোখের পাপড়ি, পাতলা, সব মিলিয়ে রাদের কাছে পারফেক্ট লাগছে। হঠাৎ রাদের মনে পড়ে যায় রায়দার কথা। মুখের হাসিটা চলে গেল। মনের মাঝে সে আশা জাগিয়েছিল তা ভেঙে দিয়েছে সে। রাত এগুলো চিন্তা করছিল, তখন সেখানে সজীবের সাথে রায়দা আসে। রায়দা এসে পাপাই বলে রাদের গলা জড়িয়ে ধরে। রাদও রায়দাকে নিজের সাথে জড়িয়ে ধরে। হঠাৎ তন্নির দিকে চোখ যেতেই রায়দা জিজ্ঞেস করে, এই আন্টিটা কে পাপাই? রাত বলল, ইনি তোমার নতুন আন্টি। রায়দা রাদের কোল থেকে তাড়াতাড়ি নেমে তন্নির কাছে গিয়ে বলে, চলো না নতুন আন্টি, আমরা খেলি। রাত রাগ দেখিয়ে বলে, রায়দা আন্টিকে ডিস্টার্ব করো না। রায়দা মন খারাপ করে ফেলে তন্নি রায়দাকে কোলে নিয়ে বলে, থাক না স্যার, খেলুক, আমার সাথে সমস্যা নেই। তন্নি আর রায়দা খেলতে থাকে আর রাত তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর হৃদির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। তবে সত্যি কি রায়দার মায়ের আদরের অভাব পড়ছে? সত্যি কি তার মা প্রয়োজন? রাদের মাথায় হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাত নিজের রুমে বসে আছে। তার চোখে বারবার তন্নি সেই নার্ভাস হওয়া মুখটা ভেসে আসছে। রাত বিরক্ত হয়ে বলে, কি হয়েছে রাত তোর? তুই কেন ওকে ভুলতে পারছিস না? তার উপর মেয়েটা ডিভোর্সি, রিধি কখনো মানবে না। রাত নিজেকে এগুলো বলে সান্ত্বনা দিচ্ছিল, তখন সেখানে হৃদি এসে দরজা নক করে বলে,
ভাই আসবো? রাত হৃদির কণ্ঠ শুনে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে, আয় ভিতরে। হৃদি অনুমতি পেয়ে ভিতরে ঢুকে এসে রায়দার পাশে বসে। রায়দা তার ফুপিকে দেখে খুশি হয়ে তার কোলে উঠে বলে, ইপ্পি, তুমি জানো আজ একটা আন্টি আসছে অফিসে। হৃদি ইন্টারেস্ট দেখিয়ে বলে, তাই? তারপর কি হলো? রায়দা তাকে সব বলে। হৃদি রাদের দিকে তাকিয়ে বলে, কে রে এই মেয়েটা? রাত গম্ভীর গলায় বলে, আমার নতুন পিয়ে। হৃদি বলল, কেমন দেখতে রে? রাত গম্ভীর গলায় আবারও বলে, ওকে আবার বউ বানাতে লেগে যাস না, মেয়েটা ডিভোর্সি। হৃদি কপট রাগ দেখিয়ে বলে, তো কি হয়েছে? তুই কি সত্যিতে তুই আনম্যারিড হলেও সারা দুনিয়ার সামনে তুই এক বাচ্চার বাপ, মানে তুই ম্যারিড ছিলি? রাত ভ্রু কুচকে তাকায় হৃদির দিকে। হৃদি আবার বলতে থাকে, এখানে আমি ওই মেয়েকে তোর বউ বানানোর প্ল্যান করছি না। আর শোন, কার মানে কি চলে একটু হলে বুঝি। ছোট থেকে দেখছি তো, অফিস থেকে আসার পর থেকে লক্ষ্য করছি আমি। রাত ভ্রু আরো কুচকিয়ে বলে, মানে? বুঝে নে। এই বলে হৃদি সেখান থেকে চলে যায় আর রাত সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তবে মনে মনে খুশি হয়েছে। ডিভোর্সি শুনে হৃদি স্বাভাবিক রিয়াক্ট করেছে। রাত নিজে নিজে বলতে থাকে, এই মনে ধরেছেন আপনি মিস তন্নি, আপনাকে যে আমার চাই। তন্নি ব্যালকনিতে একটা চেয়ারে বসে কফি খাচ্ছে। তখন ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ওপেন করে। ভালোবাসায় নেই কো আর কোনো বাধা, শুধু তোমার বলার অপেক্ষা। মেসেজটা পরে কপাল কুচকে ফেলে তন্নি। কে দিল এই মেসেজ? এটা নিয়ে ভাবতে থাকে। তখন বসার ঘর থেকে মিশমিট ডাক দিলেন তন্নিকে। তন্নি কফিতে শেষ চুমুক দিয়ে চলে যায় বসার ঘরে। মা ডাকছিলে? মিশমি বললেন, এই নে তোর প্রিয় চিকেন বার্গার এনেছে তোর বাবা। তন্নি খুশি হয়ে বলে, সত্যি? মিশমি বার্গার তন্নির দিকে এগিয়ে দেন। তন্নি মিশমি থেকে বার্গারটা নিয়ে এসে খেতে শুরু করে। ততক্ষণে তুষার সাহেব তার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। তন্নি তুষার সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবার বার্গার খেতে থাকে। তুষার সাহেবও মেয়ের দিকে তাকিয়ে হালকা হাসেন। সন্তানকে খুশি দেখলেই তো মা বাবার মনে তৃপ্তি আসে। রাত প্রায় 12টা বাজে। রুনা নিজের রুমে বসে আছেন। নীরব তার রুমে আসবে বলে কিন্তু নীরব আসে না। ছেলেটাকে সারাদিন দেখতে না পেয়ে মনটা ছটপট করছে তার। আর থাকতে না পেরে উঠে দাঁড়ালেন সে। নীরবের রুমের দিকে পা বাড়ালেন। নীরবের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে করে কয়েকটা টোকা দিলেন। কেউ এলো না। আবার একটু জোরে দিলেন। এবার নীরব এসে দরজা খুলল। নীরবকে দেখে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলেন। নীরব চিন্তিত হয়ে বলে, কি হয়েছে মা, কাঁদছো কেন? রুনা কাঁদতে কাঁদতে বলেন, তুই সারাদিনে একটাবারের জন্য আমার কাছে যাসনি? নীরব বলল, সরি মা, আসলে অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োর জন্য যেতে পারি নাই তোমার কাছে। আর অফিস থেকে আসার পর খুব ক্লান্তি লাগছিল। রুনা চিন্তিত হয়ে বলেন, খুব খারাপ লাগছে বুঝি? যা ঘুমিয়ে পড়। নীরব বলল, আচ্ছা তুমি যাও, আর কেউ তো না, বুঝলে? রুনা মাথা নাড়ালেন। ঘুরে চলে আসছিলেন। তখন তার কানে ভেসে আসলো বৃষ্টির গলা। সেখানে বৃষ্টি নীরবকে বলছে, তোমার মায়ের কমন সেন্স নেই? এত রাতে এসে কেউ ছেলে আর ছেলের বউয়ের রুমে টোকা দেয়? নীরব বিরক্ত হয়ে বলে, ব্যাস, বৃষ্টির মায়ের ব্যাপারে কিছু বলবে না, এখানে দোষটা আমারই। বৃষ্টি ন্যাকা কান্না করে বলে, হ্যাঁ, এখন তো তুমি আমার প্রতি বিরক্ত হবে। আবার অন্য কাউকে পেয়ে যাওনি তো? নীরবের বুকটা ছ্যাদ করে ওঠে। বৃষ্টি তাকে কথা শোনালো। এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নীরবের ভেতর থেকে। বাহিরে থাকা রুনা এ সকল কিছু শোনে। আঁচল দিয়ে মুখ ঢেকে চলে যায় নিজের রুমে। রাত 12টা বাজে। একা বেলকনিতে বসে আছে তন্নি। আজকেও চোখের কোণে পানি জমে আছে। তার হাতের ফোনে আজকেও নীরবের ছবি ভাসছে। ছবিটির দিকে তাকিয়ে বলে, বৃষ্টিকে নিয়ে ভালোই আছো তাই না? হাজার কষ্টেও নিজের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। সারাদিন তার ব্যস্ততার মাঝে গেলেও রাতটা যে হয়ে যায় ভীষণ একা। সব স্মৃতিগুলো তার মস্তিষ্কে গ্রাস করতে থাকে। তন্নি ফোনটা আবার সামনে ধরে চোখের পানি মুছে সে ডিলিট অপশনে চাপ দিয়ে বলে, এই ফোনে যতদিন তোমার ছবি থাকবে ততদিন আমি তোমাকে ভুলতে পারবো না। নীরবের ছবিটা ডিলিট করে দিয়ে একটা লম্বা শ্বাস নেয় তন্নি। কিন্তু মনের ভাবটা কমে না, বরং নীরবের শূন্যতা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। সে তো ভুলতে চায় নীরবকে, কেন পারে না সে? রাত সকাল সকাল কপি হাতে ব্যালকনির বেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এই পরিবেশটা তার কাছে ভালো লাগে। এক অন্যরকম ভালো লাগা কাজ করে। চোখ দুটো বন্ধ করে একটা লম্বা শ্বাস নেয়। মনটা সতেজ হয়ে যায়। রায়দার উঠে যাওয়ার শব্দে তার কাছে ছুটে যায় রাত। রায়দা বসে কান্না করছে। রাত অস্থির গলায় বলে, কি হয়েছে মা, কাঁদছো যে? রায়দা কান্না কান্না স্বরে বলে, পাপাই, আমি মাম্মাম যাব। রাত কপাল কুঁচকে বলে, মানে? রায়দা আবারও কান্না করে বলে, আমি মাম্মাম আর বাবাই কাছে যাব। ওরা এসেছিল আমার কাছে। রাত আর কিছু বলে না। রায়দাকে নিজের সাথে জড়িয়ে ধরে নিজের সেই ভয়ঙ্কর অতীতকে নিয়ে ভাবতে থাকে। কেন হলো তার সাথে এমন? অতীত। সবার জীবনে কোনো না কোনো ঘটনা থাকে
যা তার জীবনে অস্বাভাবিক প্রভাব ফেলে। যেমন তন্নির জীবনে নীরবের সাথে বিচ্ছেদ, তেমনি রাদের জীবনেও এমন কিছু ঘটনা আছে। 3 বছর আগে রাদের মা নিধি আর বাবা অনিক সাহেব, ছোট বোন রিদি আর বড় ভাই হৃদয় আর ভাবি নয়না, এই নিয়ে ছিল রাদের পরিবার। রাত তখন 8 কলেজে পড়েছিল। রাদের ভাবি নয়না 9 মাসের প্রেগনেন্ট ছিল। নিধি রান্নাঘরে দুপুরের জন্য রান্না বসিয়েছেন, তার হাতে হাত রিদি সাহায্য করছে। রাত তখন কলেজে গেছে। নয়না সোফায় মুখ গোমরা করে বসে আছে, কারণ একটাই, কাজ করতে যাওয়া নিধি তাকে বকা দিয়েছে। অনিক সাহেব আর হৃদয় তখন অফিসে মিটিংয়ে নিজের রুমে ব্যস্ত আছে। নয়না প্রেগনেন্ট থাকায় তার বাসায় মিটিং ডেকেছে, যাতে যখন প্রয়োজন হয় যখন তখন যেন তারা থাকতে পারে। নয়না বসে টিভি দেখছিল, হঠাৎ তার পেটে ব্যথা করতে থাকে। অনেক কষ্টে সে নিধিকে ডাক দেয়। নিধি এসে বলে, কি হয়েছে? নয়না পেট চেপে ধরে বলল, মা, আমার পেটে ভীষণ ব্যথা করছে। নিধি চিন্তিত গলায় বলে, কি বলিস? নিধি গিয়ে তাড়াতাড়ি অনিক সাহেব আর হৃদয়কে ডেকে আনে। হৃদি নয়নাকে শক্তভাবে ধরে রাখে। নয়না ব্যথায় ছটপট করছে। অনিক সাহেব আর হৃদয় দৌড়ে আসে নিচে। হৃদয় এসে নয়নাকে কোলে তুলে নেয়, আর অনিক সাহেব গাড়ি বের করতে করতে চলে যান। নিধি এসে হৃদিকে বলে, তুই বাসায় থাক খাবার গুছিয়ে, তারপর রাদের সাথে আসিস। আমি রাতকে বলে দেব তোকে নিয়ে যাইতে। হৃদি কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। নিধি মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে চলে যান। হৃদি বাড়ির সব কাজ শেষ করে নিজের রুমে গিয়ে বসে আছে। রাত কলেজের বাইরে বসে বাইরের এক প্রাকৃতিক দৃশ্য আর্ট করছে। তখন সেখানে তার গার্লফ্রেন্ড মণি আসে। রাত মণির দিকে তাকিয়ে হালকা হাসে, সাথে মণিও হেসে বলে, ওয়াও, কি সুন্দর করেছো। রাত হেসে বলে, থ্যাঙ্কস। মণি বলে, শুধু থ্যাঙ্কস এটা কিন্তু মানা যায় না। চলো না কোথা থেকে ঘুরতে যাই। রাত আবারও মুখের হাসি বজায় রেখে বলে, আজ না মনি, আমার অনেক কাজ আছে, এখন আমাকে অফিসে যেতে হবে। আব্বু আর ভাইয়া ভাবিকে নিয়ে হাসপাতালে গেছে। অফিসে আজ মিটিং ছিল, বাকি মিটিংটা আমাকে শেষ করতে হবে। মণি মন খারাপ করে বলে। ওকে। রাত নিজের ব্যাগ গুছিয়ে মণির দুগালে হাত দিয়ে বলে, মন খারাপ করো না, আমি কাল নিয়ে যাব তোমায় ঘুরতে। মণি রাদের মন রাখতে হালকা হাসে। রাতও হেসে বিদায় নিয়ে চলে যায়। অফিসে যাওয়ার মাঝপথ অবধি যেতেই রাদের ফোনে কল আসে। দেখে তার বাবা। রাত ফোন রিসিভ করে বলে, হ্যালো বাবা, বলো। ওই পাশ থেকে অপরিচিত একজন বলে, এই ফোনের মালিক আপনার বাবা? রাত চিন্তিত গলায় বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? ওই পাশের ব্যক্তিটা বলল, আপনার পরিবারের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। লোকটা কল কেটে দেয়। রাত গাড়ি বাসার দিকে ঘোরায়। রিদিকে নিয়ে যাবে, নয়তো মেয়েটা এতক্ষণে একা থাকলে ভয় পাবে। কিন্তু রাদের মাথার কিছু কাজ করছে না, চোখ দুটো লাল হয়ে গেছে। বাসা থেকে রিদিকে নিয়ে রাত জলদি হাসপাতালে যায়, কিন্তু তাদের মা বাবাকে দেখা আর হলো না। রাত হাসপাতালে গিয়ে এক নার্সকে জিজ্ঞেস করলো, একটু আগে অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্ট আসছে, তারা কোথায়? রাদের কথা উল্টো পাল্টা হলেও নার্স বুঝতে পারলো। জিজ্ঞেস করলো, আপনার কারা? রাত বলল, ছেলে মেয়ে। নার্স মাথা নিচু করে বলে, যিনি প্রেগনেন্ট ছিল তিনি অপারেশন থিয়েটারে আছে, আর আমরা সরি, বাকি 3 জনকে বাঁচানো সম্ভব হয়নি। রিদির সাথে সাথে চিৎকার দিয়ে বলে, না। রাত সেখানেই বসে পড়ে। কি বলবে সে, কি করবে, কোন দিকে যাবে? এক মুহূর্তে কি হয়ে গেল, সে যেন মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন দেখছে। রাত উঠে দাঁড়িয়ে রিদিকে বলে, চলো আগে অপারেশন থিয়েটারের সামনে। রিদি বলল, কিন্তু বাবা মা? রাত বলল, ওদের হারিয়ে ফেলছি, একজনকে ফিরে পাওয়ার আশা আছে, আর ওইখানে আমাদেরকে সবচেয়ে দরকার। রিদি কিছু বলে না। রাত রিদিকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে যায়। ওরা সেখানে যাওয়ার একটু পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে রাত ভয়ে কুঁচকে যায়। রাতকে দেখে ডাক্তার এসে ওর কাছে বলে, আপনি কি পেশেন্টের বাড়ির লোক? রাদের মুখ দিয়ে কথা বের হচ্ছে না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ডাক্তার রাতকে এসে বলে, আপনি পেশেন্টের কি হন? রাত বলল, দেবদেবর। ডাক্তার এবার মাথা নিচু করে বলে, একটা সুন্দর মেয়ে হয়েছে, কিন্তু পেশেন্টের অবস্থা ভালো না, আর রাতকে ওর সাথে দেখা করতে চাচ্ছে। রাত বলল, আমি রাত। রাত রীতিকে নিয়ে নয়নাকে যে কেবিনে দেওয়া হয়েছে সেই কেবিনে গিয়ে ঢুকে রাত একটা চেয়ার নিয়ে নয়নার পাশে বসে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে নয়নার চোখ খোলে, দেখে রাতকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, রাত ভাইয়া, বাবা মা কোথায়? রাত মিথ্যা হাসি ঝুলিয়ে বলে, ওরা বাসায় গেছে। রাতের এই মিথ্যা শুনে একটু জোরে হেসে দেয় নয়না। রাত অবাক চোখে তাকায় নয়নের দিকে। হঠাৎ নয়না রাদের হাত ধরে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো, তুমি ছাড়া আর রিদি ছাড়া আর কেউ নেই, দেখে রেখো ভাই। এতটুকু বলেই নিস্তেজ হয়ে যায় সে। রাদের হাত থেকে নয়না হাতটা পড়ে যায়। রাত আবারও শকড, একদিনে এতগুলো প্রিয় মানুষ হারানো মানতে পারছে না সে।
স্তব্ধ হয়ে বসে আছে কবরস্থানে। তার সামনে 4টি কবর, আর তার পাশে রিদি ছোট বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে। মাছারা বাচ্চারা কান্না থামাচ্ছেই না। রাত উঠে রিদির কোল থেকে নিজের কোলে নেয়, কাপা কাপা গলায় বলে, আমার মাটার কি হয়েছে? কে বকা দিয়েছে? রিদি বকা দিয়েছে তো, ও পচা, ওর সাথে আরই। তারপর কোলে নিয়ে এদিক ওদিক ঝুঁকাতে থাকে। আরাম পেয়ে বাচ্চারা ঘুমিয়ে যায়। রিদি অশ্রু ভরা চোখ দিয়ে রাতের দিকে তাকায়। রাত নয়নার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, চিন্তা করো না মিষ্টি ভাবি, আমি তোমার মেয়েকে খুব যত্নে রাখবো। সবাই জানবে ও আমার মেয়ে। রিদি এসে বলে, তোমার মেয়েকে তোমাদের অভাব বুঝতে দিব না। রাত কবর জিয়ারত করে রিদিকে নিয়ে চলে আসে বাসায়। রিদি আর রাত সারাদিন কিছু খায়নি। রাত সোফায় বসে আছে, কোলে ছোট বাচ্চাটি। রিদি তার পাশে বসে আছে, তার কাঁধে মাথা দিয়ে। আজ 2 দিন হলো রাত কলেজ আসছে না, মনির ফোন তুলছে না। মনি ভীষণ বিরক্ত হয়ে আছে। এভাবে কেউ রিলেশনে থাকতে পারে? মনি ফোনটা বের করে আবার রাতকে কল দেয়। রাত এবার কল উঠিয়ে বলে, হ্যাঁ মনি বলো। মনি রাগী গলায় বলল, দেখা করে এসো এক্ষুনি কলেজে। মনি কল কেটে দেয়। রাত চিন্তায় পড়ে যায়, কি করবে সে। রাইদাকে রিদির কাছে রেখে সে কলেজে চলে যায়। কলেজে পুকুরের পাড়ে এসে পায় মনিকে। রাত এসে দাঁড়ায় মনির পাশে। মনি রাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য এসে বলে, অবশেষে তোমার দেখা পেলাম। রাত বলে, কিছু বলবে? এত আর্জেন্ট ডাকলে যে? মনি বলে, আমাকে এখন আর তোমার ভালো লাগে না, তাই না? রাত অবাক হয়ে বলে, মানে? মনি রেগে বলে, তুমি আমার সাথে আর রিলেশন কন্টিনিউ করতে চাও না? রাত বলল, কি বলছো এসব? মনি বলল, হ্যাঁ, এখন তো কিছু বুঝতে পারবেই না। কালকে সারাদিন তোমার জন্য অপেক্ষা করেছি। রাত বুঝতে পেরে বলল, সরি, রাগ করো না, আমার সমস্যা হয়েছে অনেক। আমি রাতকে পুরো বলতে না দিয়ে মনি বলে, ব্যাস অনেক হয়েছে রাত, আর আমার পক্ষে সম্ভব না। রাত, তোমার সাথে কন্টিনিউ করা। ভালো থেকো আর নিজের সোকল ফ্যামিলি নিয়ে সুখে থাকো। রাত অস্থির হয়ে বলল, আরে শোনো আমার কথা। মনি আর কোনো কথা না শুনে রাতকে পিছনে রেখে উল্টো ঘুরে চলে যায় সে। রাত পিছনে অবাক চোখে মনির দিকে তাকিয়ে আছে। সব ধাক্কা একসাথে খেলো, রাতের বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলছে। সেদিন রাত রিদি আর রায়দার কথা চিন্তা করে নিজেকে বাঁচিয়ে রাখে। নিজের কেবিনে বসে এগুলো ভাবছিল রাত। তখনই দরজায় নক করে তন্নি। রাত সোজা হয়ে বসে তন্নিকে ভিতরে আসতে বলে। তন্নি ভিতরে ঢুকে বলে, স্যার আমায় ডেকেছিলেন? রাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছু ফাইল তার দিকে এগিয়ে বলে, এই ডিজাইনগুলো চেক করে আমাকে এনে দাও। তন্নি ফাইলগুলো হাতে নিয়ে বলে, ওকে স্যার। তন্নি ফাইলগুলো নিয়ে তাকিয়ে থাকে। আজকে রাত একবারও তাকায়নি তন্নির দিকে। সে নিজের মনকে বুঝিয়ে নিয়েছে, আর কাউকে সে এই মনে জায়গা দিবে না, আর কোনো কষ্ট সে পেতে চায় না। ফাইলগুলো চেক করে সে রাদের কেবিনে আসে। তখন রাত আর রাইদা বসে খেলছিল। তন্নি নক না করেই দরজা খুলে দেয়। বাবা মেয়ের এক সুন্দর দৃশ্য দেখতে পায়। তন্নি আনমনে বলতে থাকে, এমন একটা দৃশ্য তোমার সাথে দেখতে চেয়েছিলাম নীরব, যে আমাদের সন্তানের সাথে খেলবে আর আমি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবো। তারপর সাথে সাথে নাড়িয়ে ভাবে কি ভাবছিল সে, আর ভাববে না সে ওই বেইমানের কথা। তারপর আবার দরজা নক করে তন্নি। রাত দরজায় তাকিয়ে দেখে তন্নি। সে হালকা হেসে রাতের দিকে তাকিয়ে রাত গম্ভীর মুখ করে গিয়ে নিজের চেয়ারের টেবিলে বসে। তন্নি এগিয়ে গিয়ে ফাইলটা সামনে রাখে। রাত তন্নির দিকে ফাইলটা ঘুরিয়ে বলে, এক্সপ্লেইন মি, কোথায় কোথায় ভুল পেয়েছেন? তন্নি বলল, ওকে স্যার। তারপর তন্নি গিয়ে রাতকে বোঝাতে লাগলো কোথায় ভুল পেয়েছে আর সেটা কিরকম করেছে সে। রাত তখনও তন্নির দিকে তাকায় না। সে আর কোনো মেয়েতে আসক্ত হতে চায় না। অফিস শেষে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে তন্নি। সন্ধ্যা 7টা বেজে গেছে। চারদিকে অন্ধকার হয়ে গেছে। আশেপাশে মেয়ে বলতে সে একা। তন্নি মনে মনে ভয় কাজ করলেও মুখে সে তা প্রকাশ করছে না। তখন সেদিক দিয়ে কিছু বকাটে যাচ্ছিল। তন্নিকে দেখিয়ে বলে, আহা দোষ, মাল পেয়ে গেছি। তন্নি ভয়ে কুঁচকে যায়, আশেপাশে তাকায়, কিন্তু কেউ নাই। একটু দূরে কয়েকজন দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কিছু বলছে না। ছেলেগুলো তন্নির দিকে এগিয়ে যায়। তাদের মাঝে একটা ছেলে বলে, আজকে জমে যাবে বস। তন্নি সেখান থেকে চলে যেতে নেয়। একটা ছেলে তার হাত ধরে নেয়। তখনই সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে রাত বেরিয়ে এসে ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। ছেলেগুলো যখন অবস্থা খারাপ, তন্নি গিয়ে রাতকে ফেরায়। রাত রাগী গলায় বলে, আর কোনোদিন যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখেছি তো মেরে ফেলবো। ছেলেগুলো দাঁড়িয়ে উল্টো পথে দৌড়ায়। রাত তন্নির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, গাড়িতে উঠুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। তন্নি কিছু বলে না। রাতের কথা মতো তার গাড়িতে উঠে পড়ে। এখানে দাঁড়িয়ে থাকার সাহস আর নেই তার। রাতও গাড়ি উঠে সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, সিট বেল্টটা লাগিয়ে দিন মিস তন্নি। তন্নি ভ্রু কুঁচকে সিট বেল্ট সামনে আনে, কিন্তু লাগাতে পারছে না। রাত বিরক্তির শ্বাস নিয়ে লাগিয়ে দেয়। তারপর গাড়ি চালাতে শুরু করে।
রাতের অন্ধকারে ছাদে বসে আছে নীরব। এই কয়দিন সে বুঝতে পেরেছে সে কি হারিয়েছে। কাজকে পেতে সে হীরা হারিয়েছে। ইদানিং সে বৃষ্টির আসনের পরিবর্তন দেখছে। সারাদিন ফোনে আসক্ত থাকে, কে জানে কি করে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে নীরব। তন্নিকে নিয়ে ভাবছিল নীরব, তখন আবারও বৃষ্টি আসে। বৃষ্টি এসে কাঁধে হাত রেখে বলে, কি করছো? নীরব তাকায় বৃষ্টির দিকে, হালকা হেসে বলে, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। বৃষ্টি নীরবের হাত ধরে বলে, এখানে থাকতে হবে না, আর চলো রুমে যাই। নীরব দীর্ঘশ্বাস ফেলে আবারও এখন তন্নি থাকলে তার মুখ দেখেই বলে দিত নীরবের মন খারাপ। নীরব চলে যায় বৃষ্টির সাথে রুমে। এদিকে রুনা নিজেকে অনেকটা ঘরবন্দি করে রাখেন। তার করা কাজের ভুলটা সে বুঝতে পারছেন, কিন্তু এখন বুঝে কি হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে। রুনা নিজে নিজে বলতে থাকেন, ক্ষমা করে দিও তন্নি, তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। দীর্ঘশ্বাস ফেলে সে চোখ থেকে তার দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার হাতে সে নিজের ছেলের জীবনটা নষ্ট করেছে। সে উস্কানি দেওয়াতে নীরব উৎসাহ পেয়েছে এই কাজ করতে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে তার। আশেপাশে তাকিয়ে একটা বড় না ফ্যানে ঝুলিয়ে গলায় লাগিয়ে নেন তিনি। রাত আজ অফিসে যেতে পারেনি, কারণ সকাল থেকে রায়দার প্রচন্ড জ্বর। তন্নিকে একা সামলাতে হচ্ছে অফিসের সব কাজ। কাজের চাপে তন্নি সিদ্ধ হয়ে যাচ্ছে। সবার কাছ থেকে ডিজাইন কালেক্ট করতে হয়েছে। এত এত ডিজাইন কন্ট্যাক্ট করা, তার মাঝে আরো অনেক ডিজাইন বাকি। যেগুলো বেস্ট ডিজাইন সেগুলো সিলেক্ট করতে হবে ক্লায়েন্টের সামনে দেখানোর জন্য। রাত থাকলে তন্নির কাজটা সুবিধা হতো। তন্নি বেশ কয়েকটা ডিজাইন সিলেক্ট করে রাতকে কল দেয়। রাত কল ধরতেই তন্নি বলে, স্যার কয়েকটি ডিজাইন সিলেক্ট করেছি, এখন আপনি দেখলে ভালো হতো। রাত বলল, ওকে, তাহলে তুমি ডিজাইনগুলো নিয়ে এখানে চলে আসো। তন্নি সংকোচ বোধ করে বলে, আপনার বাসায়? রাত ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমার বোন আছে, বাসায় এসে পড়ো, সমস্যা নেই। তন্নি একটু লজ্জা পায়, আর কিছু না বলে রাতের দেওয়ার ঠিকানা সে চলে যায়। রুনা হাসপাতালে ভর্তি আছেন। ফাঁসি নেওয়াতে মাথায় রক্ত উঠে গেছে। জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু একটু পর অজ্ঞান হয়ে পড়েছে। নীরব পাশে অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। তার পাশেই বিরক্ত নিয়ে বৃষ্টি ফোন টিপছে। নীরব বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আজকে অন্তত ফোনটা না টিপো। বৃষ্টি খেপে যায়, রাগে কটমট করতে করতে বলল, মানে কি নীরব? তোমার মা এমন একটা কাজ করেছে তোমার অ্যাটেনশন পেতে, সেখানে আমি ডিস্টার্ব না করে ফোন টিপছি। নীরব দীর্ঘশ্বাস ফেলে বলে, টিপো না ফোন। বৃষ্টি ভেঙচি কেটে আবারও নিজের মতো ফোন টিপতে থাকে। নীরব আবারও তার মায়ের দিকে তাকায়। কাল রাতে মায়ের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে দেখে তার মা ফাঁসি নিয়েছেন। সময় মতো হাসপাতালে আনতে পেরেছে নীরব, নয়তো মারা যেতেন রুনা। এগুলো ভাবতেই ভয়ে গা কেঁপে ওঠে নীরবের। তন্নি রাতের বাসায় এসেছে 30 মিনিট হবে। তন্নি রাতকে ডিজাইনগুলো দেখাচ্ছে, আর রাত সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। মাঝে মাঝে আর চোখে তন্নিকেও দেখছে। সে নিজেকে এটা থেকে আটকাতে পারছে না। রায়দাকে নিয়ে রিদি চলে গেছে টিভি রুমে অনেক আগেই। হঠাৎ দরজায় টোকা পড়তেই দুজন সেদিকে তাকিয়ে দেখে রিদি হাতে 3 কাপ চায়ের ট্রে। রিদি হালকা হেসে বলে, আসবো? রাত গম্ভীর গলায় বলে, আয়। রাদের গোমরা মুখ দেখে মুখ বাঁকায় রিদি। তা দেখে তন্নি হাসে মুখ টিপে। তন্নির হাসি দেখে রিদি বলে ওঠে, তোমার হাসিটা অনেক সুন্দর আপি। রাত রিদির দিকে চোখ পাকায়। রিদি সেদিকে পাত্তা দেয় না। তন্নি লাজুক হেসে বলে, রাত ভারী গলায় বলে, এখানে কাজ করছি আমরা, তুই যা। তখন পা টিপে টিপে রায়দা রুমে প্রবেশ করে। না যাব না, আমি আন্টিমার কাছে থাকবো। তখন রাত আর তন্নি একসাথে বলে, আন্টি মা মানে? রিদি দাঁত কেলিয়ে বলে, ও কিছু না, রাইতে চল আমরা টিভি দেখে গিয়ে ওরা কাজ করুক। রিদি রায়দাকে জোর করে নিয়ে যায়। ওরা চলে যেতেই রাত বলে, ওদের কথায় কিছু মনে করবে না মিস তন্নি, ওরা একটু দুষ্টু টাইপের। তন্নি হেসে বলে, না স্যার, ইটস ওকে, আপনি অস্থির হবেন না, আমি কিছু মনে করিনি। রায়দা জ্বরটা এখন একটু কম, তাই তোর সারা ঘর জুড়ে দুষ্টুমি করে বেড়াচ্ছে, আর রিদি তার পিছনে পিছনে ছুটছে। উপর থেকে দাঁড়িয়ে নিচের এই দৃশ্যটা দেখলো তন্নি। তখন পাশে এসে রাত দাঁড়ালো, মিনমিন করে বলে, কিছু বলতে চাই। তন্নি কৌতূহল দৃষ্টি নিয়ে রাতের দিকে তাকিয়ে বলে, বলুন কি বলবেন। রাত সোজা দাঁড়িয়ে বলে, কিছু মনে করবেন না, আপনাকে এই কথা জিজ্ঞেস করার অন্য কোনো রিজন নেই, কৌতূহল থেকে জানতে চাইছি। তন্নি বলল, আচ্ছা সমস্যা নেই, বলুন। রাত বলল, মানে আপনার ডিভোর্সটা কেন হয়েছে? বলতে ইচ্ছে না করলে বলবেন না। তন্নি বলল, ভালোবাসার রং বদলানোর কারণ। রাত বুঝতে না পেরে বলল, মানে? তন্নি বলল, কিছু না। আচ্ছা আমি আসি, আর রাইদার খেয়াল রাখবেন, জ্বরটা আবার উঠতে পারে। তন্নি নিজের ব্যাগটা নিয়ে চলে যেতে থাকে। নিচে নামতে রায়দা এসে জড়িয়ে ধরে তন্নিকে বলে, আন্টি কই যাও? তন্নি রায়দাকে কোলে তুলে গালে চুমু খেয়ে বলে, বাসায় যাই। রায়দা কাঁদো কাঁদো মুখ করে বলে, যেও না প্লিজ, দেখো আমার কত জ্বর। তন্নি ভাবনায় পড়ে বলে, কিন্তু আমাকে তো বাসায় যেতে হবে।
রায়দা তন্নির গাল জড়িয়ে ধরে বলে, না তুমি যাবে না, থাকবে। তন্নি কিছু বলতে নিবে তখন হৃদি এসে বলে, থাকো না, পরে ভাইয়া গিয়ে দিয়ে আসবে নে। রাত উপর থেকে সবটা দেখে কিন্তু কিছু বলে না। সেও চাইছে তন্নি থাকুক। হৃদি ও রায়দার জোড়াজুড়িতে তন্নি রাজি হয়ে থাকতে, এতে সবচেয়ে বেশি রাত খুশি হয়, কিন্তু তা প্রকাশ করে না। সে নিজের আবেগ কন্ট্রোল করতে চাইছে। সে চায় না তন্নিতে আসক্ত হতে। এ কেমন টান অনুভব করছে। তবে কি সে তন্নিকে ভালোবেসে ফেলেছে? রুনা অনেকক্ষণ হলো জ্ঞান হারাননি। ডাক্তার চেক করে গেছে, এখন আগের থেকে অনেকটা সুস্থ আছেন। বৃষ্টি বাসায় চলে গেছে অনেক আগে। রুনা অশ্রু ভরা চোখ দিয়ে নীরবের দিকে তাকিয়ে আছেন। নীরব তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুনা নীরবতা ভেঙে বললেন, আজ আমার জন্য তোর এই জীবনে এই দুর্যোগ। আমি তন্নি মেয়েটার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওকে এনে দে, আমি ক্ষমা চাইবো। পারলে ওকে আবার ঘরে তুলে আন। নীরব তার মায়ের হাত ধরে বলেন, সব ঠিক করে দিব, আমি চিন্তা করো না। তখনই বৃষ্টি এসে পিছনে দাঁড়ায়। সে সব কথা শুনে নেয়। চিৎকার করে বলে, কি ঠিক করে দিবা? হ্যাঁ, তুমি কি তন্নির কাছে ফিরে যেতে চাইছো? তাহলে আমাকে ভালোবাসার কথা বলেছিলে কেন? আমি তো না করেছিলাম সম্পর্কে যেতে। তুমি জোর করে আমাকে সম্পর্কে নিলে, তোমার প্রতি অনুভূতি জাগালে, বিয়ে করে রাত কাটিয়ে এখন আমাকে আর প্রয়োজন নেই। নীরব দাঁতের দাঁত চিপে বলে, বৃষ্টি, এখানে কোনো সিক্রেট করো না, মাসে গিয়ে কথা বলছি এই ব্যাপারে। বৃষ্টি আরো খেপে যায়। রাগে গজগজ করতে করতে বলে, ও এখন আমি সিনক্রেট করছি? তোমার মা সুইসাইডের নাটক করে যে সিনক্রেট করেছে, ডাইনি একটা। প্রথম বউকে তো এই ডাইনি তাড়িয়েছে, এখন আমাকে তাড়াতে বলছে। আর তুই শোন, তোর জন্য আমি তন্নির সাথে আমার সম্পর্ক খারাপ করেছি, 10 বছরের বন্ধুত্বের সাথে বেইমানি করেছি। তোকে তো এত সহজে ছাড়বো না। নীরব রাগ সহ্য করতে না পেরে রাগে জোরে থাপ্পড় মারে বৃষ্টিকে। হাসপাতালে সকলের দৃষ্টি তাদের উপর। বৃষ্টি আশেপাশে তাকিয়ে কান্না করতে করতে বেরিয়ে যায় সেখান থেকে। তন্নি চলে গেছে অনেক আগেই। হৃদি রাদের সামনে এসে একধানে তার দিকে তাকিয়ে আছে। রাত বিরক্ত হচ্ছে, কি বলবে বলে তাকে এখানে বসিয়ে রেখেছে, কিন্তু বলার নামই নিচ্ছে না। রাত বিরক্ত হয়ে বলে, কিছু বলবি নাকি দাঁতই দেখিয়ে যাবি? হৃদি মুখ বাঁকায়। কত ঢং ছেলের। রাত ফুস করে একটা শ্বাস নিয়ে উঠে যেতে নেয়। তখন হৃদি হাত ধরে বলে, যাস না, বস এখানে বলছি এখন। রাত কপাল কুঁচকে বসে, গোমরা মুখে বলে, বল। হৃদি বলে, আমার না তন্নি আপিকে অনেক পছন্দ হয়েছে, আর আচরণ অনেক সুন্দর, চেহারাও মাশাআল্লাহ কত মায়াবী। রাত বলল, তো? হৃদি বলল, এ মানে ওদের বাসায় প্রস্তাব দিয়ে যাই তোর জন্য? রাত বলে, না একদম না, পরে ওনার আমার ব্যাপারে খারাপ ধারণা হবে। হৃদি আর রায়দা একসাথে বলল, প্লিজ। দুজনের চেহারার দিকে তাকালো। দুজনের চেহারায় আকুল আবেদন। রাত ফুস করে একটা শ্বাস নিয়ে অনুমতি দিয়ে দেয় তাদের। হৃদি আর রায়দা খুশি হয়ে যায়। হৃদি আর দেরি করতে চায় না, তন্নিকে ভাবি হিসেবে ঘরে আনতে চায়। তন্নি বাসায় এসে দেখে বৃষ্টি বসে আছে। তন্নি অবাক হয়। বৃষ্টি তন্নিকে দেখা মাত্রই পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তন্নি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। অবাক হয়ে বলে, কি হয়েছে এখানে কেন তুই? বৃষ্টি কাঁদতে কাঁদতে তন্নির পা জড়িয়ে ধরে বলে, তোর পায়ে পড়ি, আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, তবু দয়া করে ক্ষমা করে দে। আমার সংসারটা ভেঙে দিস না। তন্নি তেরা ভাবে বলে, সংসার ভাঙার অভ্যেস তোর আছে, বৃষ্টি আমার নেই। কেন এসছিস সেটা বল। বৃষ্টি সোজা হয়ে বসে তন্নিকে সব বলে। তন্নি সব শুনে হালকা হেসে বলে। বৃষ্টি কান্না করতে করতে বেরিয়ে যায়। বৃষ্টি চলে যেতেই তুষার সাহেব আর মিশমি সেখানে আসেন। তন্নিকে মিশমি জিজ্ঞেস করেন, কি হয়েছে? বৃষ্টি কেন এসেছিল? তন্নি চোখের পানি মুছে বলেন, পাপের ফল পেয়েছে তাই। তুষার সাহেব আর মিশমি বুঝতে পারেন ব্যাপারটা, তাই আর কথা বাড়ালো না। মিশমি তন্নিকে ফ্রেশ হতে বলে খাবার আনতে চলে যায়। তন্নি রুমে ঢুকে হাজারো চিন্তা করতে থাকে। কি হতে চলেছে তার জীবনে? কেন নীরব নামে ঝড়টা আবার তার জীবনে ফিরে আসতে চাইছে? হৃদি আর রায়দা বসে আছে তন্নিদের বাসায়। রাত অফিসে গেছে, সাথে তন্নিও গেছে। তুষার সাহেব আর মিশমি বসে আছে তাদের সামনে। হৃদি হাত মুচড়িয়ে বলে, আঙ্কেল, আমি রাদের বোন রিধি। রাত হলো তন্নি আপুর বস। মিশমি মিষ্টি হেসে বলেন, ও তোমার কথা অনেক বলেছে তন্নি আমাকে। হৃদিও হাসে মিশমির সাথে। তখন রায়দা বলে, মিষ্টি আন্টি আমার কথা বলেনি? রায়দার কথায় সবাই হেসে দিল। মিশমি রায়দার গাল টেনে বলে, তোমার কথা আরো বেশি বলে। তুষার সাহেব বাজারে যেতে নিলেন। তখন হৃদি বলল, আঙ্কেল একটু বসেন, কিছু কথা আছে। তুষার সাহেব কৌতূহল নিয়ে বসলেন। মিশমি শরবত করে এনে ওদের দিলেন। তুষার সাহেব বললেন, বলো কি কথা? হৃদি হাত মুচড়াতে মুচড়াতে বলল, আসলে আঙ্কেল, আমরা তন্নি আপুকে আমার ভাবি করে নিয়ে যেতে চাই, মানে রাত ভাইয়ের বউ করে। তুষার সাহেব ও মিশমি একে অপরের মুখ পর দিকে তাকালো। তুষার সাহেব সংকোচ নিয়ে বললেন, কিন্তু তন্নি।
তুষার সাহেবকে পুরোটা বলতে না দিয়ে রিদি বলে দিল। জানি উনি ডিভোর্সি, এতে আমারও কোনো প্রবলেম নেই আর ভাইয়ারও। তুষার সাহেব জোরপূর্বক হাসলেন, রিদির দিকে তাকিয়ে বললেন, মা, আমাদের তন্নির সাথে কথা বলতে হবে। রিদি হেসে বলে, সমস্যা নেই, আপুর সাথে কথা বলে জানি। তন্নি অফিসে যাচ্ছিল, বাস স্টেশনে দাঁড়িয়েছিল বাসের জন্য। তখন হঠাৎ এক জায়গায় তার চোখ আটকে যায়, তার হাত পা কাঁপতে শুরু করে। কেন আসছে সে তার দিকে, কি চায় সে? কাঁপা কাঁপা ঠোঁটে নীরব নামটা উচ্চারণ হয়। সেই নীরব সেজে আসছে, যে নীরব তন্নিকে প্রথম ভালোবাসার কথা বলেছিল। সেই আগের স্টাইল, সেই স্টাইলে তন্নি ফিদা হয়েছিল। কিন্তু এখন তন্নি সেই ফিল হচ্ছে না, বরং একরাশ ঘৃণা কাজ করছে। নীরবে সে তন্নির সামনে দাঁড়ায়। হে তন্নি, কেমন আছো? তন্নি তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, ভালো। নীরব চোখ থেকে সানগ্লাস খুলে বলে, তন্নি, তোমার জীবনের সুখ দুঃখের ভাগিদার হওয়ার সুযোগ আমার দেবে? তন্নি জোরে হাসতে শুরু করে। এতে নীরব অপমানিত বোধ করে। তন্নি নিজের হাসি থামিয়ে বলে, দ্য গ্রেট নীরব আজ সেকেন্ড হ্যান্ড মালের কাছে আসলো যে? নীরব মাথা নিচু করে বলে, আমি ভুল করেছি তন্নি, প্লিজ আমাকে মাফ করে দাও। এই বলে নীরব তন্নির হাত ধরতে যায়। একটা ঝাড়ি মেরে তন্নি হাত সরিয়ে নেয়। রাগে তার শরীর কাঁপছে, চিৎকার করে বলতে থাকে, আমাকে কি তোর খেলনা মনে হয় যে যেভাবে ইচ্ছে খেলবি? মন চাইলো আমাকে নিয়ে খেলতে তো খেললি, মন ভরে গেল ছুঁড়ে ফেলে দিলি। আমি আমার লাইফ নিয়ে এখন অনেক হ্যাপি আছি, বিরক্ত করিস না আমাকে। নীরব রাগী গলায় বলে। তন্নি আওয়াজ নিচে। তন্নি কিছু বলতে নিবে, তখন সেখানে রাত আসে গাড়ি নিয়ে। তন্নিকে দেখে গাড়ি থামিয়ে নামে সেখানে। তন্নির দিকে এগিয়ে হালকা হেসে বলে, মিস তন্নি, আপনি এখানে? তন্নি ও রাতের দিকে তাকিয়ে বলে, বাসের জন্য অপেক্ষা করছিলাম। রাত বলল, আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না, আমি অফিসে যাচ্ছি। তন্নি কিছু বলতে যাবে, তার আগেই নীরব বলে, না, ও বাসে যাবে, আপনি চলে যান। রাত ভ্রুকুচকে নীরবের দিকে তাকায়। তন্নি দাঁতে দাঁত চেপে বলে, আপনি কে আমাদের মাঝে নাক গলানোর? রাত জিজ্ঞেস করলো, মিস তন্নি কে উনি? চিনলাম না তো। তন্নি আবারও দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, কালনাক। রাতের হাত ধরে তন্নি গাড়িতে উঠে যায়। নীরব রাগে সেখানেই ফুঁসতে থাকে, নিজে নিজেই বলতে থাকে, তোমার সাহস বড্ড বেড়ে গেছে তন্নি, যে তুমি আমাকে অপমান করো। আমার সামনে দিয়ে অন্যপুরুষের হাত ধরে চলে যাও। পাশে থাকা পিলারে জোরে লাথি মারে নীরব। তন্নির আগে ফুঁসছে গাড়িতে বসে। কি চায় নীরব? ওর কাছে আবার কেন ফিরে এসেছে? একবার শেষ করে দিয়ে শান্তি হয়নি তার? রাত তন্নির অবস্থা দেখে গাড়ি থামায়। রাত জিজ্ঞেস করে, কি হয়েছে মিস তন্নি, এমন করছেন কেন? রাত বলতে অশ্রু ভরা চোখ নিয়ে তন্নি তার দিকে তাকায়। রাতের বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। হ্যাঁ, এই কয়েকদিনে সে তন্নিকে ভালোবেসে ফেলেছে। তন্নি নিজের চোখের পানি মুছে রাতকে বলতে থাকে, যেই লোকটা ছিল তখন সে আমার এক্স হাজবেন্ড। রাত ছোট করে ও উচ্চারণ করে, আর কিছু বলতে চায় না সে এই বিষয়ে। লোকটা যে ভারী বদ তা দেখেই বুঝে গেছে রাত। রাত নিজের ফোনটা বের করে ম্যানেজার সজীবকে ফোন দেয়। সজীব সাথে সাথে ফোন রিসিভ করে। রাত বলল, মিস্টার সজীব, আপনি অফিসের দিকটা সামনে নিন, আমি আজকে আসতে পারবো না। সজীব বলল, ওকে স্যার। রাত গাড়ি ঘুরিয়ে অন্যদিকে যাওয়া শুরু করে। তন্নি অবাক হয়ে সাথে একটু ভয় পায়, ভীত গলায় বলে, কোথায় যাচ্ছেন স্যার? রাত বলল, চিন্তা করবেন না, কিডন্যাপ করছি না। তন্নি আর কিছু বলে না। রাতও চুপ করে নিজের মতো গাড়ি চালিয়ে একটা পার্কের সামনে গাড়ি থামায়। 18 দিন পর সকাল থেকে বৃষ্টির প্রচন্ড বমি হচ্ছে। খাবারের গন্ধ নাকে আসতেই বমি হতে শুরু করে। অনেক কষ্টে সে সকালে রান্না শেষ করে। বৃষ্টি যেটা সন্দেহ করেছে সেটা যদি সত্য হয় তাহলে আলহামদুলিল্লাহ, তার থেকে খুশি আর কেউ হবে না। বৃষ্টি রান্না শেষ করে রুনাকে খাবার দিয়ে চলে যায় রেডি হতে। সে ডাক্তারের কাছে যাবে। বৃষ্টি রুনাকে বলে, মা, আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি। রুনা মুখ বাঁকিয়ে বলেন, কেন, কি হয়েছে? বৃষ্টি বলল, আসলে এই কয়েকদিন ধরে মাথা ঘুরিয়ে বমি আসে, তাই ডক্টর দেখাতে যাব। রুনার বুকটা ছ্যাদ করে ওঠে। আজ বৃষ্টি আর নীরবের বিয়ে হয়েছে 22 দিন হলো। এই কয়দিনের মাঝে ছেলে এমন কোনো ভুল করেনি তো, যার কারণে বৃষ্টি না রুনা আর ভাবতে পারছে না। বৃষ্টি ততক্ষণে চলে গেছে। বৃষ্টি চলে যেতে রুনা নীরবকে কল করেন। নীরব সাথে সাথে কল রিসিভও করে। নীরব কল রিসিভ করতেই রুনা রাগী গলায় বলেন, তুই বৃষ্টির সাথে কি করছিস? নীরব অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম বৃষ্টির সাথে? রুনা আবারও রেগে বললেন, বৃষ্টি মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে। নীরব এবার হালকা হেসে বলে, আরে মা, এটা নিয়ে তো এত টেনশন কি আছে, অ্যাবর্শন করিয়ে নেব। আচ্ছা মা, রাখো, আমি তন্নিদের বাসায় যাব। রুনা বিরক্ত হয়ে বলে, কাল যাস, আজ এখন বাসায় আয়, কথা আছে। নীরব বিরক্তিতে ফুস করে শ্বাস ছাড়ে। ফোন কেটে বাসার দিকে হাঁটা ধরে।
তন্নি এতক্ষণে আড়াল থেকে নীরবকে দেখছিল। নীরব চলে যেতেই তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। নীরব প্রতিদিন তার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে তার কপালে ভাঁজ পড়ে, এই ছেলে তার পেছনে হাত ধুয়ে লেগেছে। সেদিন পার্কে রাত তন্নিকে প্রপোজ করছিল, কিন্তু তন্নি রিজেক্ট করে দিয়েছিল। এমনকি রাতের কোম্পানির চাকরিটাও ছেড়ে দিয়েছে। তবে রাত প্রতিদিন কল দিয়ে তার খোঁজ খবর নেয়। ইদানিং তন্নিরও রাতকে ভালো লাগা শুরু করে দিয়েছে। রাত একবেলা কল না দিলে হাজারটা চিন্তা হয়। হঠাৎ তন্নি বসা থেকে উঠে দাঁড়ায়। সে পেয়ে গেছে সকল সমাধান। সে রাতকে বিয়ে করবে। এটাই একটা রাস্তা নীরবকে তার পিছন থেকে ছড়ানোর, সমাজে মানুষের মুখ বন্ধ করার, আর নিজে সুখী হওয়ার। রাতের মতো যত্ন আর সম্মান কেউ দিতে পারবে না। তার বাবা মা তাকে অনেক বুঝিয়েছে যেন সে রাতকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু সে রাজি হয়নি। তন্নি উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। নিচে নেমে বের হতে যাবে, তখনই মিশমি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? তন্নি তার মায়ের দিকে তাকিয়ে বলে, নিজের ভুলটা শোধরাতে রাদের কাছে যাচ্ছি। মিশমি খুশি হয়ে বললেন, তাহলে তোর বুদ্ধি হলো অবশেষে। তুষার সাহেব বসেছিলেন সোফায়। উঠে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, চিন্তা করিস না, রাত ছেলেটা অনেক ভালো, তুই নিশ্চিন্তে ওর হাত ধরতে পারিস। তন্নি আর কিছু বলে না, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। তার মানে রাত এখন অফিসে। শিওর হওয়ার জন্য সে সজীবকে কল দেয়। সজীব কল রিসিভ করতেই বলে, সজীব ভাই রাত কি অফিসে আছেন? সজীব বলল, হ্যাঁ। তন্নি সজীবকে ধন্যবাদ জানিয়ে কল কেটে দিয়ে বেরিয়ে পড়ে রাদের অফিসের উদ্দেশ্যে। আমাকে বিয়ে করবেন রাত সাহেব? রাত ডিজাইন চেক করছিল। আচমকা এমন কথা শুনে চমকে তাকায় রাত। তন্নিকে দরজায় দেখে আরো অবাক হয়। মুখ দিয়ে বেরিয়ে আসে মিস তন্নি নামটা। তন্নি হালকা হেসে এগিয়ে গিয়ে রাদের সামনে বসে। রাত এখনো একইভাবে তাকিয়ে আছে। তন্নি আবারও বলল, উত্তর দিলেন না যে? রাত বলল, আপনি সত্যি এসেছেন? তন্নি হাসলো। রাত বলল, আমাকে সত্যি বিয়ে করতে চান? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাত আবারও বলল, আমার একটা মেয়ে আছে, জেনেও বিয়ে করতে চান? তন্নি বলল, রাইদার জন্য আমার কোনো সমস্যা নেই, বরং খুশি আমি যে কষ্ট ছাড়াই একজনের মা হয়ে যাব। রাত উঠে তন্নির হাত ধরে বলল, উঠুন, আপনাকে কিছু বলার আছে। এ বলে তন্নিকে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা ধরে রাত। তন্নি বুঝতে পারে না কি কথা বলবে, যে ক্যান্টিনে যেতে হচ্ছে, তাদের ওইখানে বসে বলা যাবে না। রাত আর তন্নির বিয়ে ঠিক হয়েছে। আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে। চারদিকে হই হুল্লোড়। তুষার সাহেব এদিক ওদিক ছুটছেন। বিয়েটা তাড়াহুড়ো করে হচ্ছে। এখন সন্ধ্যা 6টা বাজে। রিদি এসেছে কিছুক্ষণ আগে। সেই তন্নিকে সাজাচ্ছে। তন্নি আর রাদের গায়ে হলুদ কমিউনিটি সেন্টারে একসাথে হবে। তন্নিকে সাজিয়ে রিদি চলে যেতেই একটু পর দরজা টেনে রাত রুমে ঢুকে। রাত ঢুকে তন্নির দিকে হা করে তাকিয়ে আছে। হালকা সাজে তন্নিকে দারুণ লাগছে। তার উপর সে নার্ভাস। এই নার্ভাস মুখটা দেখেই তো সে ঘায়েল হয়েছিল তন্নির প্রেমে। রাত এগিয়ে এসে তন্নির পিঠে আলতো করে ছুঁয়ে দেয়। তন্নি ভয়ে লাফ দিয়ে পিছনে তাকিয়ে দেখে রাত। রাতকে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রাত হালকা হেসে বলে, ভয় পেয়ে গেলেন মিস তন্নি? ভয় কিসের, আমি তো আছি। তন্নি কানে কথাটা বাজতে লাগলো। ভয় কিসের, আমি তো আছি। তন্নিকে চুপ দেখে রাত আবার বলল, কি হলো হবু মিসেস রাত, চুপ কেন? রাতের কথায় তন্নি হালকা হেসে মাথা নাড়িয়ে বলল, কিছু না। রাত বলল, যে আসছে তার জন্য রেডি তো? তন্নি মুচকি হেসে বলে, অবশ্যই। রাত আর কিছু না বলে চলে গেল। তন্নির মুখে হাসি আবারও মলিন হয়ে গেল। জীবনে এত ঝামেলা কেন আসে সে বুঝতে পারে না। জীবনটা এত সহজ ও সুন্দর হলে কি এমন ক্ষতি হতো। নীরব চারদিকে খুঁজে যাচ্ছে কিভাবে রাত আর তন্নির বিয়ে ভাঙবে। তন্নির সাইড দিয়ে সব রকম চেষ্টা করে ফেলেছে, কিন্তু রাত নাছর বান্দা, সে তন্নিকেই বিয়ে করবে। রুনা তার পাশে বসেছিলেন। নীরব তার মায়ের দিকে তাকিয়ে বলেন, মা কি করবো বলো? রুনা ছেলের দিকে তাকিয়ে বললেন, কি করবি এবার? রাদের সাইড দিয়ে চেষ্টা কর। মায়ের কথায় নীরবের মাথায় বুদ্ধি আসে। তার মায়ের গাল টেনে থ্যাংক ইউ বলে কপালে চুমু খেয়ে চলে যায় নীরব। রুনা ছেলের কাণ্ডে হাসে। তার ছেলে সুখে থাকুক এটাই সে চায়। আড়াল থেকে বৃষ্টি সব শুনছিল। চোখে তার পানি টলমল করে। আড়াল থেকে বৃষ্টি সব শুনছিল। চোখে তার পানি টলমল করছিল। তার করা পাপের শাস্তি সে যে পাচ্ছে তা বেশ বুঝতে পারছে। তার হাতটা আপনা আপনি পেটে চলে যায়। সে বুঝতে পারছে না তার কি উচিত নীরবকে বলা। সে যে বাবা হতে চলেছে। নীরব বাহিরে বের হয়ে দেখে বৃষ্টি বাহিরে দাঁড়িয়ে আছে। নীরব ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তুমি এখানে আমাদের কথা শুনছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বৃষ্টি মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিয়ে বলে, আসলে রাতে কি রান্না করব তা জিজ্ঞাসা করতে এসেছিলাম। নীরব আর কিছু বলে না, চলে যায় সেখান থেকে। মেয়েটাকে ইদানিং তার প্রচুর বিরক্ত লাগে। বৃষ্টির চোখ আবার পানিতে টলমল করে। সেখান থেকে সোজা ছাদে চলে যায় সে। গানের তালে তাল মিলিয়ে নাচছে রিদি। তন্নি আর রাত পাশাপাশি বসে আছে। তাদের গায়ে হলুদ ছোঁয়ানো হয়ে গেছে। আনন্দ উল্লাসে
পরে সবাই নিজেদের বাসায় চলে আসে। তন্নি বাসায় এসে গোসল করে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা তা তাকে বড্ড ভাবাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি আল্লাহ তুমি আমার জন্য ভালো কিছু রেখেছো। তন্নি এগুলো ভাবছিল, তখন তন্নির ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে বৃষ্টি। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে রিসিভ করবে। ফোন রিসিভ করতে ওই পাশ থেকে বৃষ্টি বলতে শুরু করে, তন্নি রাগ হোস না, আমি কল দিয়েছি তোকে একটা বিষয় জানতে। তন্নি বিরক্ত নিয়ে বলে, কি বল? বৃষ্টি দম নিয়ে বলা শুরু করে, নীরব তোর বিয়েতে ঝামেলা করতে পারে, যদিও তোর বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পরও করবে। ওর মাথায় তোকে পাওয়ার ভূত চেপেছে। তন্নি কিছু বলে না। বৃষ্টি ফোন কেটে দেয়। পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারে তন্নি। চিৎকার করে বলতে থাকে, কি পেয়েছে ওই নীরব? ওর হাতের পুতুল নাকি যে যখন ভালো লাগলো কাছে টেনে নিল আর যখন খেলা শেষ ফেলে দিল? এই লোকটাকে আমি প্রচন্ড ঘৃণা করি। ওকে দেখলে রাগে আমার মাথা ফেটে যায়। তা কি বুঝতে পারে না? ওরে সহ্য হয় না আমার। রাগে ফুঁসছে সে। তন্নির চিৎকার শুনে মিশমিয়া তুষার সাহেব ছুটে আসে তার রুমে। ওরা আসতেই তন্নি নিচে পড়ে যায়। আবারও সে অসুস্থ হয়ে গেছে, হাত পা কুঁচকে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুষার সাহেব তন্নিকে কোলে নিয়ে রুমে আসে। বয়স হওয়ায় তন্নিকে কোলে নিতে কষ্ট হচ্ছে তার রুমে এসে বিছানায় শুয়ে দেয় তন্নিকে। কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে তন্নি। তন্নি স্বাভাবিক হওয়ার পর তুষার সাহেব তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন চিৎকার করছিলি কেন? তন্নি তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি কি একটু শান্তি পাবো না? এই নীরব নামক অভিশাপ থেকে কবে মুক্তি পাবো? তুষার সাহেব কিছু বললেন না, শুধু তন্নির মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি গিয়েছিলেন নীরবের কাছে। ওই দিন নীরব তাকে অপমান করে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে ভালো বাবা হতে পারেনি। সে নয়তো কখনো নীরব নামক একটা জানোয়ারের সাথে তন্নিকে বিয়ে দিত না। নীরব পেয়ে গেছে উপায় যেটাতে তন্নি কখনো রাজি হবে না রাতকে বিয়ে করতে। নীরব ফোন বের করে হাতে থাকা কাগজ লিখা নাম্বারে কল দেয় সে। প্রথমবার রিং হয়ে কেটে যায়। নীরব আবারও কল দেয়। এবার দুইবার রিং হতে কল রিসিভ হয়ে একজন মেয়ে হ্যালো বলে ওঠে। নীরব জলদি বলে, মিস আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? নীরব বলল, তার আগে বলুন আপনি কি মনি? মেয়েটা অবাক হয়ে বলল, হ্যাঁ, আপনি আমাকে চেনেন? নীরব একটা বিজয়ের হাসি দিল। তার মানে খুশির আমেজ। সে যে ভীষণ খুশি সে আবার তন্নিকে পেয়ে যাবে। নীরব মনির সাথে কথা বলেছে। কালকে একটা কাজ শেষ করে মনি বাংলাদেশে ফিরবে। মনি এখন বাংলাদেশের বাইরে গেছে একটা কাজে। নীরবের চিন্তা হচ্ছে কাল তো মনি বিয়ের আগে আসতে পারবে না, তাহলে বিয়েটা আটকাবে কি করে? এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করে নীরব আবার বলে ওঠে, কোনো ব্যাপার না, হয়ে যাক, বিয়ের আগে ডিভোর্স হয়ে যাবে। নীরব রিক্সা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। সে তন্নিকে পাবে এই আনন্দে তার নাচতে ইচ্ছে করছে। যখন সে তন্নিকে বিয়ে করে আনবে একটা বড় করে পার্টি দিবে। সকাল 10টা বাজে। চারিদিকে সবাই ব্যস্ত। তন্নি নিজের রুমে একা বসে আছে। মনটা কেমন যেন করছে, কোনো ঝামেলা হবে না তো? নীরবের সকল প্ল্যান জানার জন্য সে বৃষ্টিকে সহ্য করত, কিন্তু নীরব কি করতে চলছে সেটাই তো বৃষ্টি জানে না। যা হবার হয়েছে। সে তার নতুন জীবনে বৃষ্টি বা নীরবের কোনো ছায়া পড়তে দিবে না। এসব ভাবতে ভাবতে আবার কলটা বেজে ওঠে। তন্নি ফোনের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি। বিরক্ত হয় সে। আর কত সহ্য করতে হবে এদের? ফোন রিসিভ করে কানে ধরে বলতে থাকে, প্লিজ তোর পায়ে পড়ি আমাকে আর কল দিস না। তোরা দুজন আমাকে একটু শান্তিতে থাকতে দে। তখন ফোনের ওপাশ থেকে নীরব বলে ওঠে, থাকবে তো শান্তিতে? তুমি আর আমি শান্তিতে থাকবো। আর এখন থেকে বৃষ্টি আর কল দিয়ে তোমায় বিরক্ত করবে না। আমাকে ছেড়ে দে, বলে জ্বালাতো অনেক, তাই না? তন্নি দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কি করে হলো আমায় কল দেয়ার? নীরব বেহায়া হাসি দিয়ে বলে, আমি দেই নাই তো, বৃষ্টি দিয়েছিল। আমি শুধু ওর কাছ থেকে ফোনটা নিয়ে কথা বলেছি শোনা। নীরবের কথায় কপাল কুঁচকে ফেলে। কান থেকে ফোনটা সরিয়ে এক আঁচড়ে ফোনটা ভেঙে ফেলে। কি চায় এই দুজন? কেন তার পিছু ছাড়ছে না? তখনই দরজা টেনে রুমে ঢুকে তুষার সাহেবকে দেখে তন্নি নিজের কন্ট্রোল করে নেয়। তন্নি মুখে হাসি নিয়ে বলে, বাবা তুমি? তুষার সাহেব মেয়ের দিকে তাকিয়ে হেসে বলে, হ্যাঁ আসলাম তোর সাথে গল্প করতে। তন্নি তার বাবাকে বসা জায়গা করে দিয়ে তার পাশে সেও বসে। তুষার সাহেব তন্নির মাথায় হাত দিয়ে বলে, মা আমায় ক্ষমা করে দিস, আমার ভুলের জন্য তুই এত কষ্ট সহ্য করেছিস। তন্নির সাথে সাথে বলে, কি বলছো এসব বাবা? তুমি কোনো ভুল করনি। তুমি তো আর জানতে না ও এমন হবে। তুষার সাহেব মেয়েকে আরো কিছু বলতে যাবে, তখন পাল্লা থেকে লোক চলে আসে তাকে সাজাতে। তুষার সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজে। উনি মুচকি হেসে বলে, দেখ তো এখন কয়টা বেজে গেছে, কিভাবে যে সময়টা চলে যাচ্ছে। তন্নিও হালকা হাসলো। দুজনের চোখে পানি চিকচিক করছে। তুষার সাহেব বেশিক্ষণ থাকলেন না, এখানে চলে গেলেন বেরিয়ে। এখানে থাকলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। নীরব বেরিয়ে যাচ্ছিল বাসা থেকে, তখন বৃষ্টি তার সামনে এসে দাঁড়ায়। নীরব বিরক্ত নিয়ে তার দিকে তাকায়। বৃষ্টি আকুতি ভরা চোখ নিয়ে বলে, প্লিজ তোমার সাথে কিছু কথা আছে। নীরব গম্ভীর গলায় বলে,
আমার হাতে তোমার ফালতু কথা শোনার সময় নেই। বৃষ্টি অসহায় চোখ করে তাকায়। নীরব তা পাত্তা না দিয়ে চলে যেতে নিলেই বৃষ্টি ওর হাত ধরে বলে, প্লিজ একটু খুব দরকারি কথা। নীরব তার হাত ঝাড়ি মেরে ফেলে দিয়ে বলে, রাতে এসে শুনবো। এই বলে বড় বড় পা ফেলে চলে যায় সে। বৃষ্টি খুব আফসোস হয় এখন, কেন সে যে তন্নির সংসারটা ভাঙতে গিয়েছিল। এখন তো তার নিজের সংসারে ফাটল ধরেছে, এখন আর আফসোস করে কি লাভ, কর্মফল তো পেতেই হবে। বিদায় শব্দটা খুবই যন্ত্রণাদায়ক। তন্নির বিদায় ঘনিতে এসেছে, তাকে যে এখন বাবার বাড়ি থেকে রওনা দিতে হবে শ্বশুর বাড়ির পথে। বিয়েটা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে তাদের। তন্নির চোখে পানি জমেছে, এখনই যেন টুপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়বে। তুষার সাহেব মেয়ের হাত রাদের হাতে সঁপে দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো, ও খুব সরল সহজ। তুষার সাহেব নিশ্চিত হলেন কোনো বাধা বিপত্তি ছাড়াই বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তন্নির বিদায়ের পালায় মিশমি আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করছেন। তুষার সাহেব নিজেকে শক্ত করে রেখেছেন। তন্নি কাঁদছে, মা বাবাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অবশেষে তারা রওনা দিল রাদের বাসার উদ্দেশ্যে। তন্নির চিঠি হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার কোলে গুটিসুটি মেরে শুয়ে আছে রাইদা, আর তার দুই পাশে, এক পাশে বসে আছে রাত, অপর পাশে রিধি। বাসায় পৌঁছাতেই রাদের 30 মিনিটের মতো লাগে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাধার তন্নি। রিধি ভিতরে গেছে বরণডালা আনতে। 5 মিনিট পর রিধি বরণডালা এনে ওদের দুজনকে বরণ করে ভিতরে নিয়ে আসে। নীরব এয়ারপোর্টে বসে আছে মনির অপেক্ষায়। 11:30-এ ফ্লাইট ল্যান্ড করবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:25 বাজে। নীরব বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। 5 মিনিট সময়ও এখন 5 ঘন্টার সমান মনে হচ্ছে। তন্নি আর রাদের বিয়ে হয়ে গেছে মনে হতেই কপাল কুঁচকে ফেলে নীরব। মনি মাত্রই ফ্ল্যাট থেকে নেমেছে। একটা লোককে পায়চারি করতে দেখে পরনে তার টি শার্ট আর প্যান্ট। মনি ওই লোকটার কাছে গিয়ে বলে, আপনি কি নীরব? মেয়েলি গলা পেয়ে পিছনে তাকায় নীরব। শর্ট ড্রেস পরা, চুলের কালার বাদামি, পরনে হাই হিল। নীরব বলল, হ্যাঁ আমি নীরব। মনি হালকা হেসে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি মনি। নীরব হাত মেলায়। মনির লাগেজগুলো নিয়ে নীরব বলে, চলুন হোটেলে যাবেন। মনি বলল, না না, আগে চলুন, রাত আর তন্নির বিয়ে ভাঙতে হবে। নীরব তেরাভাবে বলে, ও তাই? আপনি ওদের বিয়ে ভাঙবেন? এই আসে ওরা বিয়ে আটকে রেখে বসে আছে, তাই না? মনি বুঝতে না পেরে বলে, মানে? নীরব দীর্ঘশ্বাস ফেলে বলে, ওর বিয়ে হয়ে গেছে। মনি চিৎকার দিয়ে বলে, ওর তাহলে আমার এখানে এসে ফায়দা হলো কি তাহলে? নীরব বলল, আসতে আমার কাছে প্ল্যান আছে, চলুন হোটেলে এখানে বসেই বলবো। মনি আর কিছু বলল না, নীরবের পিছু পিছু যেতে লাগলো। মনি 3 বছর আগে রাতকে ছেড়ে চলে গিয়েছিল তার নতুন বয়ফ্রেন্ডের জন্য, কিন্তু সেই বয়ফ্রেন্ড তার সাথে রুম ডেট করার পর তাকে ছেড়ে চলে যায়। পরে রাদের কাছে ফিরতে চাইলেও সে তাকে গ্রহণ করেনি। কয়েকদিন আগে একটা কাজে দেশের বাইরে গেছে। তো এর মাঝে এত কিছু হয়ে গেল। রাধার তন্নি ছাদে দাঁড়িয়ে আছে। আজ তার মনে ভীষণ শান্তি লাগছে। রাদের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে তন্নি। কেমন একটা যেন শান্তি লাগছে। তবে কি সে রাতকে ভালোবাসতে শুরু করেছে? এসব ভাবছিল তখন রাত বলল, তুমি খুশি তো মিসেস তন্নি? তন্নি হালকা হেসে বলে, অনেক খুশি। রাত জিজ্ঞেস করলো, ক্লান্ত লাগছে? তন্নির চোখ দুটো ছোট ছোট করে মাথাটা নাড়িয়ে বলে, একটু একটু। তন্নির এমন কথার ধরন দেখে আরেক দফা ফিদা হয়ে যায় রাত। এই এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা কাজ করছে। তন্নি আর রাত দুজনে রুমে চলে আসে। তন্নি অস্বস্তি ফিল করছে দেখে রাত বলে, নো প্রবলেম, আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বিছানায় শুয়ে পড়ো। কাল থেকে রাইদাও থাকবে তোমার সাথে। তন্নি কিছু বলল না। তার শরীর ভীষণ ক্লান্ত, চোখ দুটো বিশ্রাম চাচ্ছে। রাত বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। তন্নি হালকা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম তার চোখে ভর করে। সে ঘুমে তলিয়ে যায়। তন্নি ঘুমিয়ে যাওয়ার পর রাত উঠে এসে তন্নির পাশে বসে একধানে তাকিয়ে আছে সে তন্নির দিকে। মনটা আজ ভীষণ শান্তি লাগছে। ইচ্ছে করছে বুকে জড়িয়ে ঘুমাতে, কিন্তু তন্নির মনে তো ওর জন্য কোনো ফিলিংস নেই। তাই সে আবারও গিয়ে সোফায় শুয়ে পড়ে। বৃষ্টি নীরবের জন্য অপেক্ষা করছে। রাত 1টা বাজে তখন। নীরব একটু পর বাসায় আসে। নীরবকে দেখে খুশি হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি এখনো জেগে আছে দেখে বিরক্ত হয় নীরব। বৃষ্টি বলল, তুমি এসেছো নীরব? নীরব তেরাভাবে বলল, হ্যাঁ তো। নীরবের তেরা উত্তরে মন খারাপ হয়ে গেছে বৃষ্টির। মাথা নিচু করে বলে, আসলে কিছু কথা ছিল। নীরব বিরক্ত হয়ে বলল, বল। বৃষ্টি বলল, তুমি বাবা হতে চলেছো। এই বলে বৃষ্টি অধীর আগ্রহে নীরবের দিকে তাকিয়ে থাকে। এই বুঝি নীরব এসে ওকে জড়িয়ে ধরে বলবে, কিন্তু এটা হলো না। হলো এটার বিপরীতটা। শান্ত গলায় বলল নীরব, রেডি থেকো, কাল অ্যাবর্শন করিয়ে আনবো। বৃষ্টি বলল, হোয়াট? নীরব আবারও বলল, অ্যাবর্শন করিয়ে আনবো। বৃষ্টি রেগে গেল। নীরবের কলার ধরে বলে, অ্যাবর্শন করবো মানে? নীরব শান্ত ভঙ্গিতে উত্তর দিল, এ বাচ্চা আমার চাই না। বৃষ্টি কলারটা আরো চেপে ধরে বলে,
আমাকে খেলনা মনে হয় তোমার? তন্নিকে যদি চাও তাহলে ক্ষণিকের জন্য আমাকে তোমার সাথে জড়ালে কেন? নীরব এক ঝাড়া দিয়ে নিজের কলার থেকে বৃষ্টির হাতটা সরিয়ে ফেলে। বৃষ্টির গালে জোরে একটা চড় মারে, সেখান থেকে চলে যায় নীরব। বৃষ্টি সেখানেই বসে পড়ে। ছিনিয়ে নেওয়া কোনো কিছুর স্থায়িত্বকাল বেশি দিন হয় না, তা সে বেশ বুঝতে পারছে। সে কি করবে বুঝতে পারছে না, সে তো বাচ্চাটাকেই বাঁচাতে চায়। সকাল 7টা বাজে। তন্নি মাত্র ঘুম থেকে উঠেছে। রাতকে সোফায় শুয়ে থাকতে দেখে মায়া হয়। ঠিক করে শুতেও পারছে না, বারবার পড়ে যেতে নিচ্ছে। তন্নি উঠে গিয়ে রাতকে ডেকে বলে, এই যে মিস্টার, যান গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। রাত ঘুমে ঢুলতে ঢুলতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তন্নি গিয়ে তার পাশে বসে। রাত চোখ বন্ধ করে বলে, কিছু বলবে মিসেস তন্নি? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আসলে আজকে থেকে আপনি বিছানায় শোবেন। বিছানা তো অনেক বড়, আমরা 3 জন খুব সুন্দরভাবে ঘুমোতে পারবো। এতটুকু বলে তন্নি বোকা বোকা চোখ করে রাতের দিকে তাকিয়ে থাকে। রাত চোখ পিটপিট করে তন্নির মুখের অবস্থা দেখে ঠোঁট মেলিয়ে হেসে বলে, এরকম কিউট ফেস করো না, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। রাদের কথার মানে বুঝতে একটু সময় লাগে। ততক্ষণে রাত গভীর ঘুমে। রাদের কথার মানে বুঝতে পেরে মুখ দিয়ে একটা শব্দই বের হয়, তা হলো অসভ্য। তন্নি ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখলো রিদি রান্না করছে আর রায়দা টিভি দেখছে আর খেলা করছে। তন্নি রায়দাকে আদর করে রিদির কাছে যায়। রিদি তন্নিকে দেখে হেসে বলে, গুড মর্নিং ভাবি। তন্নিও হালকা হেসে বলে, গুড মর্নিং। দাও আমি করছি, তুমি রাইদার সাথে বসো। রিদি বলল, না কোনো সমস্যা নেই মিষ্টি ভাবি, তুমি যাও, আমরা শেষ প্রায়। তন্নি ধমকে বলল, চুপ নেই, যাও গিয়ে টিভি দেখো, আমি করছি বাকিগুলো। ধমক খেয়ে রিদি আর কিছু বলে না, গাল ফুলিয়ে গিয়ে টিভি দেখতে থাকে। রিদি গাল ফুলানো দেখে তন্নি হাসে। তন্নি অনেক রকম খাবার তৈরি করে। রান্না করতে করতে 10টা বেজে যায়। রায়দার জন্য দুধ গরম করে রিদির হাতে দিয়ে আসে তন্নি। দুধ দেখে রায়দার হাজার বাহানা শুরু। রিদি হাজার কষ্টে করেও দুধ খাওয়াতে পারলো না। তন্নি এসে রিদির কাছ থেকে দুধের গ্লাসটা নিয়ে বলে, আমি খাওয়াচ্ছি। রিদি একটা লম্বা শ্বাস নিয়ে বলে, দেখো এই ট্যারা মেয়েকে খাওয়াতে পারো কিনা। তন্নি হালকা হেসে রায়দার কাছে গিয়ে বসলো। রায়দা মনি কি দুধ খাবে না? রায়দার নাক ছিটকে বলে, না খাবো না। তন্নি মন খারাপ করে বলে, মাম্মাম খাইয়ে দিলেও খাবে না? রায়দা অসহায় ফেস করে বলে, রায়দা দুধ একদম পছন্দ না। তন্নি বলল, তাহলে রায়দার কি পছন্দ? রায়দা লাফিয়ে বলে, চকলেট। তন্নি উঠে দুধ আর চকলেট মিক্সড করে গরম করে আনলো। এবার রায়দা বাহানা করলো না, খেয়ে নিল। রাত এতক্ষণে পিছনে দাঁড়িয়ে তন্নি আর রায়দার কাজ দেখছিল। ওদের কাণ্ডে রাত হালকা হাসলো। তবে কি তার সুখের সংসার শুরু, নাকি নতুন কোনো ঝড় আবার আসবে? নীরব বৃষ্টিকে অনেকবার বলে গেছে রেডি হতে, কিন্তু বৃষ্টি সেই একইভাবে বসে আছে। নীরব এবার এসে বৃষ্টিকে একইভাবে বসে থাকতে দেখে প্রচন্ড রেগে যায়। বৃষ্টির কাছে গিয়ে তার হাত ধরে টেনে তুলে গালে থাপ্পড় মারে। বৃষ্টি ছিটকে গিয়ে বিছানায় পড়ে। নীরব আবার বৃষ্টির চুলের মুঠি ধরে তোলে। বৃষ্টি অস্ফুট সুরে বলে, নীরব আই এম প্রেগনেন্ট। নীরব রাগে দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ তুই প্রেগনেন্ট, এখন তুই যাবি আমার সাথে অপারেশন করাতে। বৃষ্টি রেগে যায়, চুল থেকে হাত ছাড়িয়ে জোরে থাপ্পড় মারে নীরবকে। নীরবকে থাপ্পড় মেরে বলে, ফাইজলামি পেয়েছিস? এটা আমার বাচ্চা, তোকে পালতে হবে না, আমি পালবো। নীরব আবার বৃষ্টির চুলের মুঠি ধরে বলে, বাচ্চার মাধ্যমে আমার উপর অধিকার খাটাতি নাকি? বৃষ্টি নীরবের পায়ে পড়ে বলে, আমি কখনো কোনো দাবি নিয়ে আসবো না তোমার কাছে, প্লিজ আমার সন্তানটাকে মেরো না। বৃষ্টির কথা নীরব হেসে উঠে বলে, তোর মতো মেয়েকে বিশ্বাস করা যায় না। যে 10 বছর বন্ধুর সাথে বেইমানি করে সে আমার সাথে বেইমানি করবে না, তার কি গ্যারান্টি আছে? জলদি ওঠ, উঠে রেডি হয়ে নে, হাসপাতালে যাব। বৃষ্টি বলে, আমি যাবো না হাসপাতালে। নীরব প্রচন্ড রেগে যায়, বৃষ্টিকে মারতে শুরু করে। তার একটা আঘাত অনেক জোরে এসে পেটে লাগে। বৃষ্টি চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। তার ব্লিডিং হচ্ছে। রক্ত দেখে নীরব থেমে যায়। ভয়ে তার মাকে ডাকতে শুরু করে। রুনা ছেলের ডাকে জলদি আসে। বৃষ্টিকে দেখে বলে, হায় রে, এটা কি করে হলো? ওদের জলদি হাসপাতালে নিয়ে চল, নয়তো তুই জেলে থাকবি। নীরব ভয়ে মা যা বলে তাই করে। বৃষ্টিকে নিয়ে হাসপাতাল যায়। মণি হোটেলে নীরবের জন্য অপেক্ষা করছে। নীরব আসলে তাকে নিয়ে গিয়ে রাত আর ওর বিয়ের ফেক ছবি বানাতে হবে। মণি বিরক্ত হয়ে বলে, উফ, এই ছেলেটা এখনো আসছে না কেন? নীরব আসে 2 ঘন্টা পর। মণি নীরবকে দেখে রাগী গলায় বলে, কি সমস্যা, এত লেট করলে? নীরবের শরীর ঘেমে একাকার। নীরব তাড়া দিয়ে বলে, একটু কাজ পড়ে গেছিল ম্যাডাম, চলুন জলদি। মণিও কথা বাড়ালো না, নীরবের সাথে যেতে থাকলো। নীরব একটা স্টুডিওর সামনে নামলো গাড়ি থেকে। মণিও সাথে নামলো। স্টুডিওর ভিতরে গিয়ে নীরব একটা ছেলেকে জড়িয়ে ধরলো। ছেলেটার নাম আকাশ, নীরবের বন্ধু। আকাশ বলল, কি রে, কি মনে করে এখানে? নীরব বলল, তোকে একটা কাজ করতে হবে। আকাশ বলল, কি কাজ বল? নীরব বলল, তোকে কিছু বিয়ের ফেক ছবি বানাতে হবে। তারপর নীরব আকাশকে সব বুঝিয়ে বলল। সব শুনে আকাশ বলল, আরে নো প্যারা, সব হয়ে যাবে।
অতঃপর নীরব আর মণি একসাথে কিছু ছবি তোলে, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলে। মণি আকাশকে বলে, এডিট করা হয়েছে তা যেন বোঝা না যায়। আকাশ বলে, চিন্তা করবেন না ম্যাডাম, সব হয়ে যাবে। মণি বলে, কবে পাবো? আকাশ বলল, কালকেই। তারপর নীরব মণি কিছুক্ষণ আকাশের সাথে গল্প করে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মণির মনে মহা আনন্দ, রাতকে সে কখনো শান্তিতে থাকতে দিবে না। বৃষ্টি হাসপাতালে ভর্তি, জ্ঞান ফিরেছে তার, তবে হেঁটে যাওয়ার মতো সুস্থও নয়। বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তার। হাসপাতালে বেডে শুয়ে আছে, তখন সেখানে তন্নি আর রাত আসে। হাজার রাগ থাকলেও বৃষ্টির এমন একটা খারাপ খবর শুনে বসে থাকতে পারেনি তন্নি, তাই ছুটে চলে এসেছে। তন্নিকে দেখে বৃষ্টি হাসে। তন্নি অসহায়ের মতো তাকিয়ে আছে, মেয়েটা শুকিয়ে গেছে। সন্তান হারানো স্বামী হারানোর থেকে কষ্টের বলে মনে করে তন্নি। স্বামী হারালে সন্তানের মুখ দেখে বেঁচে থাকা যায়, কিন্তু সন্তান হারালে কি করবে? তন্নি বৃষ্টির পাশে বসতেই বৃষ্টি হালকা হেসে বলে, দেখ তন্নি, তোর সাথে করা অন্যায় শাস্তি দিয়েছে আমাকে, আমি আরো শাস্তি পাওয়ার যোগ্য। দেখ না, যাকে ভালোবেসে তোর সাথে বেইমানি করলাম, সেও তার মা আমাকে হাসপাতালের বেডে রেখে চলে গেছে। তন্নির খারাপ লাগছে বৃষ্টির জন্য। মেয়েটা তার কর্মফল পেয়েছে, এর থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে না। তন্নি বৃষ্টির হাত ধরে বলে, আমার তোর উপর কোনো রাগ নেই। বৃষ্টি বলল, জানিস তন্নি, আমি না চেষ্টা করেছি সংসারটাকে বাঁচাতে, কিন্তু অন্যের সংসার ভেঙে সংসার করলে যা হয় আর কি। তন্নি বলল, তুই তো এমন ছিলি না, তোকে তো কেউ কিছু বলতে গেলে তাকে নাকানি চোপানি খাওয়াতি। বৃষ্টি হাসলো হালকা, হাসিটা ছিল একটা চাপা কষ্ট। তন্নির দিকে তাকিয়ে বলল, জানিস, যখন জেনেছি আমি মা হতে যাচ্ছি, অনুভূতিটা অন্যরকম ছিল, তোকে বোঝাতে পারবো না। তখন ভাবলাম সব বাদ দিব, ভালো মেয়ের মতো সংসার করব। যখন আমি সংসারে মন দিলাম, তখন আমার স্বামী নীরব তখন মনে করলো তোকে ছাড়া সে অসম্পূর্ণ। তোকে পেতে সে উঠে পড়ে লেগেছে, মনিকে এনেছে, কে সে জানি না। তন্নি রাতের দিকে তাকায়, রাত তন্নির দিকে তাকিয়ে কিছু ইশারা করে। তন্নিও মাথা নাড়িয়ে সায় দেয়। মনি আজ রাতের বাসা যাবে, প্রিপারেশন নিচ্ছি যেন সেখানে কোনো ভুল না হয়। নীরব তার পাশে বসে মনিকে দেখছে আর বলছে কিভাবে সে তন্নির সামনে অভিনয় করবে। মনি বার কয়েক অভিনয় করে ক্লান্ত হয়ে বসে পড়ে। নীরবের দিকে তাকিয়ে বলে, অভিনয় পারফেক্ট হচ্ছে তো? নীরব বলে, একদম পারফেক্ট হচ্ছে। এভাবে অভিনয় করলে তন্নি বিশ্বাস করতে বাধ্য হবে। মনি হাসে। নীরব হঠাৎ মনে পড়ে বৃষ্টির কথা। সে জলদি তার মাকে কল দেয়। এই মেয়ে যদি পুলিশ কমপ্লেন করে তাহলে মা ছেলে দুজনকে জেলে যেতে হবে। মনের পাশ থেকে উঠে নীরব বারান্দায় চলে যায় ফোন নিয়ে। রুনা ফোন ধরতেই নীরব বলে ওঠে, বৃষ্টি কোথায়? রুনা চমকে বলেন, হাসপাতালে কেন? নীরব বলল, তুমি কোথায়? রুনা বলল, হাসপাতালে যাচ্ছি, রাস্তায়। নীরব বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল, দাঁতে দাঁত চেপে বলল, মা তুমি এমন বোকামি কি করে করতে পারো? ও যদি এখন পুলিশ স্টেশনে চলে আসে? রুনা বললেন, কি বলিস? আমি কিছুই বুঝতে পারিনি। নীরব কিছু বলল না। রুনা বুঝতে পারলেন তার করা ভুলের জন্য ছেলের রাগ হয়েছে। রুনা বললেন, চিন্তা করিস না, আমি হাসপাতালে গিয়ে ফোন দিচ্ছি। নীরব ছোট করে উত্তর দিল। হুম। তারপর নীরব কল কেটে এসে আবার মনিকে বলল রেডি হয়ে নিতে। মনিও চলে যায় রেডি হতে, তাদের আবার ছবি আনতে যেতে হবে। রুনা হাসপাতালে এসে দেখে বৃষ্টি কোথাও নেই। রুনা সারা হাসপাতাল খুঁজে ফেলেছে, কিন্তু সে কোথাও বৃষ্টিকে দেখতে পায় না। রুনা ভয় পেয়ে যায়, সে জলদি নীরবকে কল দেয়। নীরব সাথে সাথে কল রিসিভ করে। নীরব বলে, হ্যাঁ মা বলো। রুনা একটা ঢোক গিলে ভয়ে ভয়ে বললেন, বাবা আমি বৃষ্টিকে পাচ্ছি না। নীরব চিৎকার দিয়ে বলে, হোয়াট? রুনা আবারও বললেন, হাসপাতাল পুরো খুঁজেছি, কোথাও নেই সে। নীরব চিন্তায় পড়ে গেল, কোথায় গেল মেয়েটা? পুলিশ স্টেশন যায়নি তো? এদিকে রুনা চিন্তায় আছে, বৃষ্টি পুলিশ স্টেশন চলে যায়নি তো? তাহলে তো ওনাকে আর নীরবকে জেলে যেতে হবে। ভয়ে শুকনো ঢোক গিলল। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ঢকঢক করে খেয়ে নিল। নীরব এবং রুনার ধারণা একদম ঠিক, বৃষ্টি পুলিশ স্টেশনে গেছে। বর্তমানে সে পুলিশ অফিসার রৌনকের সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তাকে সব বলল। সব শুনে রৌনক বললেন, আপনার বিয়ে হয়েছে কতদিন? বয়সে বাবার সমান লোকের কাছ থেকে আপনি সম্বোধন পেয়ে কিছুটা আনইজি ফিল করে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলে, জি 3 মাস হবে প্রায়। রৌনক বুঝলেন বৃষ্টি ওর কাছে কিছুই লুকায়নি, বরং তার অন্যায়গুলো সহ তুলে ধরেছে। রৌনক আবার জিজ্ঞেস করলেন, এখনো আপনার স্বামী অর্থাৎ নীরব কোথায় আছে? বৃষ্টি কিছুক্ষণ ভেবে বলল, সে কোথায় আছে জানি না, কিন্তু আমার শাশুড়ি কোথায় আছে আমি জানি। রৌনক বললেন, ওকে চলুন। রৌনক আর বৃষ্টি বেরিয়ে পড়লো হাসপাতালের দিকে। বৃষ্টির মাথায় এখন একটাই চিন্তা, সে পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত সে করবে, নীরবের থেকে দূরে চলে যাবে। নীরব যেই পাপ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে।
মণিকে নীরব রাদের বাসার সামনে নামিয়ে চলে যায় হাসপাতালে। মণি সকল প্রমাণ নিয়ে রাদের বাসায় ঢোকে। আজ অফিস ছুটি থাকায় রাত বাসাতেই আছে। তন্নি দুপুরে খাবার রান্না করে আর রীতি তাকে হেল্প করছে। যদিও তন্নি না করেছে অনেকবার, সে তার হেল্প লাগবে না। নীরব ল্যাপটপে বসে কাজ করছিল। রায়দা তার পাশে বসে ফোনে কার্টুন দেখছিল। তখন হঠাৎ সেখানে মণি ঢুকে বলে, রাত। আচমকা নিজের নাম শুনে সামনে তাকিয়ে চমকে যায় রাত। মুখ দিয়ে উচ্চারিত হয় মণি নামটি। তন্নি ভ্রুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। মণি দৌড়ে এসে রাতকে জড়িয়ে ধরে। রাত বিরক্ত হয়ে মণিকে ছাড়িয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? মণি আবারও রাদের কাছে ঘেঁষে বলে, ওমা, আমি আমার স্বামীর কাছে আসবো না। এছাড়া এখানে আমার সন্তান আছে। তন্নি রান্নাঘর থেকে বের হয়ে সোফায় এসে বসে মণিকে জিজ্ঞেস করে, সন্তান মানে? মণি চোখে পানি নিয়ে রায়দার দিকে তাকায়। রায়দা পিট পিট করে দেখে যাচ্ছে সবাইকে। সে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। মণি গিয়ে রায়দাকে কোলে তুলে বলে, এই হলো আমার আর রাদের মেয়ে রায়দা। রায়দা অপরিচিত কারো কোলে উঠে সে কি কান্না। মণিকে চিমটি দিতে থাকে যেন তাকে নামিয়ে দেয়। অবশেষে বাধ্য হয়ে মণি তাকে নামিয়ে দেয়। হৃদি দাঁড়িয়ে দেখছে। এই মেয়েকে বিরক্ত লাগছে, তবে ভাই না করায় সে কিছু বলছে না, নয়তো সেও নাকানি চুবানি খাইয়ে ছাড়তো এই মেয়েকে। তন্নির কোলে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলে রায়দা। তন্নি রায়দাকে নিজের কোলে নিয়ে মণিকে জিজ্ঞেস করে, আপনি যে ওনার ওয়াইফ, তার কি প্রমাণ? মণি যেন এতক্ষণে এই প্রশ্নের অপেক্ষা করছিল। ব্যাগ থেকে সেই বানানো ছবিগুলো বের করে তন্নিকে দিল। তন্নি ছবিগুলো দেখে রাদের দিকে তাকিয়ে বলে, আপনি আমার সাথে চিট করলেন? তন্নির এই কথায় মণি সবার আড়ালে হাসে। রাত চমকে ওঠে। তন্নি তাকে ভুল বুঝবে না তো? রাত তাড়াহুড়া করে বলে, না না মিসেস তন্নি, আমি চিট করিনি। মণি আমার ওয়াইফ নয়, আর রায়দা তো। রাতকে পুরো বলতে না দিয়ে মণি বলে ওঠে, আমাদের সন্তান রাত, প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না কোথাও। তন্নি কান্না করে বলে, আই হেট ইউ রাত। তন্নি কান্না করে উপরে চলে যায়। রাতও তার পিছন পিছন যায়। হৃদি চোখ পাকিয়ে মণির দিকে তাকিয়ে বলে, গেস্ট রুমে গিয়ে বসো। হৃদি রায়দাকে নিয়ে চলে যায়। মণি মনে মনে খুশি হয় তার প্ল্যান সাকসেস হচ্ছে। সে নিজের ব্যাগ থেকে গেস্ট রুমে চলে যায়। তন্নির জন্য ওর বড্ড মায়া হচ্ছে। আহারে, মেয়েটা বারবার কষ্টই পাচ্ছে। রাত আর তন্নি ব্যালকনিতে বসে আছে। তন্নি রাগী ভাব নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, আর রাত তার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তন্নি আর রাত একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে দেয়। রাত হাসতে হাসতে বলল, যা অভিনয়টা করলে মিসেস তন্নি। তন্নি একটা ভাব নিয়ে বলে, সিনেমার নায়কেরা হার মানবে, তাই না? রাত হেসে বলে, ইয়া। তন্নি নিজেকে স্বাভাবিক করে বলে, ভাগ্যিস আপনি ওই দিন ক্যান্টিনে গিয়ে সব বলেছিলেন। বিয়ের আগে যখন তন্নি গিয়েছিল রাতকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন রাত ওকে কিছু কথা বলবে বলে তন্নিকে নিয়ে ক্যান্টিনে গিয়েছিল। সেখানে বসেই রাত তন্নিকে তার জীবনের সব সত্যি বলে দিয়েছিল। রায়দা ওর সন্তান নয়, বরং ওর বড় ভাইয়ের। মনের ব্যাপারে বলেছিল সে। সব জানিয়ে সে তন্নিকে জিজ্ঞেস করে, মিস তন্নি, আপনি কি আমার মিসেস তন্নি হবেন? সেদিন তন্নি রাদের হাত ধরে হ্যাঁ উত্তর দিয়েছিল। তন্নি হাসতে হাসতে বলে, আপনার এক্স মনি আস্ত একটা বলদ। রাত হেসে দিয়ে বলল, হ্যাঁ, নয়তো বুঝে যাওয়ার কথা আমার রিয়াকশনে। তন্নি হালকা মায়া দেখিয়ে বলে, না থাক না, বেচারি এত কষ্ট করে ঘটনাগুলো সাজিয়েছে, কি করে আমি এগুলো ভেস্তে দিই? রাত কিছু বলতে নিবে তখনই কারো পায়ের শব্দ শুনতে পায়। রাত তন্নির সাথে ঝগড়ায় অভিনয় করতে থাকে। এমন যে তন্নি রাগ দেখাচ্ছে, সে তার রাগ কমানোর চেষ্টা করছে। ওদের সন্দেহ সত্যি ছিল। মণি এসেছে। রাত মণিকে দেখে বিরক্ত হয়ে বলে, কি এখানে কি চাই? গেট লস্ট। মণি ন্যাকা ন্যাকা ভাব নিয়ে কান্না করার মতো অবস্থা নিয়ে রাতকে গিয়ে জড়িয়ে ধরে। এবার তন্নির সহ্য হলো না। এই নিয়ে 3 বার জড়িয়ে ধরেছে তার বরকে। মণিকে টেনে এক থাপ্পড় লাগায়। মণি গালে হাত দিয়ে চোখ পাকিয়ে তন্নির দিকে তাকায়। তন্নি দাঁতে দাঁত চেপে বলে, তুই রাইদার মা, তাই না? রাতের বউ মানে তুই যা বলবি তা বিশ্বাস করে নিব, আর আমার বরকে ছেড়ে দিব। ভাবলি কি করে? মণি অবাক হয়ে বলল, যে আকাশের কাছ থেকে ছবিগুলো বানিয়ে এনেছিস সে আমাকে বলেছে। আর সেদিন তুই বাংলাদেশে এসেছিস, সেদিন তোর বাসায় খবর পেয়ে গেছি। আর তোর আর রায়দার ব্যাপারে আমাকে আগে বলে দিয়েছে রাত। বিকেল অবধি সময় দিলাম, বেরিয়ে যাই বাসা থেকে আর আমাদের জীবন থেকে। এটুকু বলল তন্নি। মণি তন্নির কথাতে পাত্তা না দিয়ে রাতকে বলে, প্লিজ রাত, আমাকে গ্রহণ করে নাও। আমি আর কখনো ছেড়ে যাব না। রাত নিজেকে কন্ট্রোল করে বলে, মণি চলে যাও। তোমার মতো মেয়ের মুখটাও দেখতে চাই না আমি। যদি এরপরও জ্বালাতে আসো তাহলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। মণি আর কিছু বলে না। সে বুঝে যায় তার রাতকে পাওয়া হবে না। এখানে কারো দোষ নেই, সে নিজের দোষে রাতকে হারিয়েছে। মণি গেস্ট রুমে চলে যায়, নিজের ব্যাগ গুছাতে থাকে। মণির পেছনে রাত তন্নি আসে। মণি ব্যাগ গুছিয়ে এসে রাতের সামনে দাঁড়িয়ে বলে, ক্ষমা করে দিও। তোমার সাথে অন্যায় করার জন্য তোমার মিথ্যে অপবাদ দেয়। তুমি খুব লাকি রাত, তন্নির মতো মেয়ে পেয়েছো।
আমি চাইলে ঝামেলা করতে পারতাম, কিন্তু এতে না তুমি সুখী হতে পারতে না। আমি এর থেকে ভালো বরং নিজের জীবনটা আবার শুরু করি। তন্নি নিজেকে সামলে নিয়ে মনির কাছে গিয়ে বলে, সরি, নিজের খেয়াল রেখো আর কখনো অন্যের ক্ষতি করতে যেও না। মনির রাত আর তন্নির দিকে তাকিয়ে বলে, ভালো থেকো, আসি আমি। মনি চলে যায়। যাওয়ার আগে রাতকে আবার দেখে যায় পিছন ঘুরে, তারপর আর পিছন ঘুরে না। মনি চলে যেতে হৃদি এসে নাচতে নাচতে বলে, ইয়াহু, আপদ বিদায় হয়েছে। পরক্ষণে আবার মন খারাপ করে বলে, ধুর, ভাবছিলাম কয়েকদিন মনিকে আর নাকানি চোকামনি খাওয়াবো, এতে দেখি 5 ঘন্টাই বিদায় নিল। তন্নি হৃদির কথায় হালকা হাসলো। হৃদির কাঁধে হাত রেখে বলে, ডিয়ার ননদিনী, রিধি তো ইচ্ছে করে যায়নি, বাধ্য হয়েছে। ফাঁদে পড়ে সে নিজের ভুলটা স্বীকার করতে বাধ্য হয়েছে। হৃদি বুঝতে না পেরে বলল, কিভাবে? তারপর তন্নি তাকে পুরোটা বলতে শুরু করলো। কিছুক্ষণ আগে মনি যখন গেস্ট রুমে যায় তখন তন্নি ওর পিছন পিছন যায়। মনি রুমে ঢুকে দরজা নক করে দেয়। তখন তন্নি জানালার সাইডে গিয়ে দাঁড়ায়। মনি ফোন বের করে নীরবকে ফোন দেয়, কিন্তু নীরব ফোন ধরে না। মনি বিরক্ত হয়ে বলে, এই ছেলে কোথায় হারিয়ে গেছে, উফ বিরক্তিকর। তখন আবার ফোন দেয় মনি নীরবকে, এবার সাথে ফোন ধরে। আর অপর পাশের লোকটার কথায় জানতে পারে যে নীরবকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃষ্টি এখনো হাসপাতালে বসে আছে, হাতে হাসপাতালের ছাড়পত্র। কিছুক্ষণ আগে নীরব আর তার মাকে পুলিশ নিয়ে গেছে। বৃষ্টি এবার কি করবে ভাবছে। মা বাবার কাছে সে কখনো যাবে না, কোন মুখে বা যাবে সে? কতই বড় মুখ করে বলেছিল যে নীরব তাকে ভালোবাসে। বৃষ্টি উঠে দাঁড়ায়, এখানে বসে থাকলে কিছু হবে না। হাসপাতাল থেকে বের হয়ে যায়। কি করবে সে, কোথায় কাজ খুঁজবে? দীর্ঘশ্বাস ফেলে সে তখন ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে মিশমি কল দিয়েছে। বৃষ্টি ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আন্টি। মিশমি সালাম দিয়ে বললে, কোথায় তুই? তন্নি ফোন দিয়ে বললো তুই আসছিস, তাই তো তোর প্রিয় খাবার বানিয়ে রাখলাম। বৃষ্টি কিছু না বলে চুপ করে থাকে। মিশমি ধমকে বলেন, তোর আঙ্কেল না খেয়ে বসে আছে, তুই আসবি তবে খাবে, জলদি আয় বাসায়। বৃষ্টি বলল, আমি আসছি কিছুক্ষণের মধ্যে, তুমি আঙ্কেলকে খেতে দাও। মিশমি আর কিছু বলে না, ফোন কেটে দেয়। বৃষ্টি অন্যায় করলেও তার শাস্তি সে পেয়েছে। মেয়েটা এখন যে পরিস্থিতিতে আছে তার মানসিক সাপোর্ট প্রয়োজন, তাই তারা বৃষ্টিকে ক্ষমা করে দিয়েছে। বৃষ্টি কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরে। বৃষ্টিকে বাসায় ফিরতে দেখে মিশমি উঠে রান্নাঘরে চলে যায় খাবার আনতে। তুষার সাহেব গিয়ে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যা ফ্রেশ হয়ে আয়। বৃষ্টি আর কিছু না বলে মাথা নাড়িয়ে চলে যায় তন্নির রুমে। তন্নি একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢোকে। বৃষ্টির মনে অপরাধবোধ কাজ করছে। যাদের সাথে এত অন্যায় করেছে তারাই তাকে আবার আপন করে নিয়েছে। আর তার মা বাবা তো এই কয়দিন একটা বার ফোনও দেয়নি। বৃষ্টি হাসে নিজের উপর। খাবার খেতে বসেছে বৃষ্টি, মিশমি আর তুষার সাহেব। বৃষ্টি গলা দিয়ে খাবার নামছে না। বিষয়টা তুষার সাহেব খেয়াল করে বলেন, কিরে মা, খাচ্ছিস না যে? বৃষ্টি কান্না করতে করতে বলে, প্লিজ আঙ্কেল, আমাকে মা ডেকেও না, এই ডাকের আমি যোগ্য নই। তুষার সাহেব বললেন, দূর পাগলি মেয়ে, তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস। তোর সব অন্যায় ক্ষমা করে দিয়েছিস সেই কবে। মিশমি বললেন, মা বাবা কি সন্তানের প্রতি রাগ করে থাকতে পারে? বৃষ্টির চোখে পানি চলে আসলো। কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দাও তোমরা। তুষার সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হয়েছে তো, অনেক কেঁদেছিস, এবার খেয়ে নে। বৃষ্টিকে মুখে তুলে খাইয়ে দেয় তুষার সাহেব। যখন থেকে বৃষ্টিকে চিনে তখন থেকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে তাকে। তন্নিকে আর তাকে কখনো আলাদা মনে করেনি তারা। রুমে তন্নি আর রাত বসে আছে। রায়দা অনেক আগে ঘুমিয়ে গেছে। তন্নি কিছু একটা বলতে চাইছে রাতকে, কিন্তু বলতে পারছে না। রাত বুঝতে পেরে বলে, মিসেস তন্নি, আমাকে কি কিছু বলবে তুমি? তন্নি হাত মুচড়াতে মুচড়াতে বলে, মানে আসলে। রাত হেসে বলল, তুমি এত নার্ভাস হচ্ছ কেন? বলো কি বলবে। তন্নি অসহায় গলায় বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। রাত বলে, বলো কি বলবে। তন্নি পাশে থাকা গ্লাসের পানি পুরোটা এক ঢুকে খেয়ে নিল। তার গলা শুকিয়ে আসছে। মনে কথা বলতে চাইছে সে রাতকে। বলতে চাই কয়দিনের রাতের সাথে থেকে তাকে ভালোবেসে ফেলেছে। তন্নি নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে, ভালোবাসি রাত সাহেব। রাত অবাক হয়ে তাকায় তন্নির দিকে। তন্নির লজ্জায় মুখ লুকায় রাতের বুকে। 11 মাস পর হসপিটালে ওটির সামনে দাঁড়িয়ে আছে রাত, মিশমি, রিদি, রায়দা, তুষার সাহেব, বৃষ্টি আর বৃষ্টির হাজবেন্ড শয়ন। বৃষ্টিকে আবার বিয়ে দেয় মিশমি আর তুষার। শয়ন ছেলেটা ভীষণ ভালো এবং ভদ্র একটা ছেলে। আজ তন্নির ডেলিভারি।
তাই সবাই হাসপাতালে। রাত এদিক ওদিক পায়চারি করছে আর পাগলামো করেছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে আছে। সে ভয় পাচ্ছে তন্নিকে হারিয়ে ফেলার। কিছুক্ষণ পরে একজন নার্স বাচ্চাকে কোলে নিয়ে ভিতর থেকে বেরিয়ে আসে, সাথে ডাক্তারও আসে। ডাক্তার রাতকে বলে, কংগ্রাচুলেশন মিস্টার রাত, আপনার ছেলে হয়েছে। রাত খুশি হয়ে যায়, রেডি গিয়ে বাচ্চাটাকে নার্সের কোলে দেয়। রাত ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার বলল, ভালো আছে, একটু পর কেবিনে দেওয়া হবে। তন্নি চোখ বন্ধ করে বসে আছে। তার পাশে দোলনায় বাবুকে শুয়ে রাখা হয়েছে। রাত এসে তন্নি আর বেবির মাঝখানে ফাঁকা জায়গাটাতে বসে। রাত এসেছে বুঝতে পেরে তন্নি চোখ খুলে। রাত বলে, এখন কেমন লাগছে? তন্নি বলল, ভালো। বেবিকে দেখেছো? রাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তন্নি বলল, একদম তোমার মতো হয়েছে তাই না? রাত মাথা নাড়িয়ে বলল, না, একদম আমাদের মতো। তন্নি হাসলো। রাত মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো। তন্নি বলল, পাগলামি করছিলে কেন? রাত বলল, তুমি যে আমার খুশি ভয় হচ্ছিল হারিয়ে না ফেলি। তারপর তন্নি বলল, পাগল। রাত শক্ত করে তন্নির হাতটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। তন্নি রাতের দিকে তাকালো। এই লোকটা ছাড়া সে অসম্পূর্ণ, ওকে আঁকড়ে বাঁচতে চায় সারা জীবন। রাত তন্নির দিকে তাকিয়ে কপালে আর ঠোঁটে চুমু খেলো। সে যেন তার প্রাণকে ফিরে পেয়েছে।